তৃণমূলের ভালো হয় না। তৃণমূল মানেই চোর, তৃণমূল মানে মার্ডারার, তৃণমূল মানে র্যাপিস্ট, তৃণমূল মানে সমস্ত খারাপের যা খারাপ হয়, খারাপের খারাপ, সেটা তৃণমূল। কাজল শেখের নৈতিক কর্তব্য আজকেই যদি সত্যি চোর না হয়ে থাকেন রিজাইন দেওয়া। যদি বুকের পাটা থাকে তাহলে প্রত্যেক দিন 4 তারিখের পরেও এসে বসা উচিত ছিল। যার বুথ সভাপতি হওয়ার যোগ্যতা নাই, যার বুথের একটা সাধারণ কর্মী হওয়ার যোগ্যতা নাই, আর তাদের মুখে এতদিন ডায়লগ চলছিল সেরাই সেরাই রক্ত ভাইজানের ভক্ত। ওরকম ভাইজানকে আমরা কাপড়কে নিংড়া মতন নিংড়ে দিতে পারি। তাহলে প্রমাণিত কাজল শেখ চোর, আজকে প্রমাণিত। আসছেন না কেন উনি? কিন্তু সরকারও বদ্ধপরিকর। আর এই দপ্তরের মন্ত্রী নাম হলো মাননীয় শ্রী দিলীপ ঘোষ। আমি খুব কাছ থেকে দেখেছি, ওনার সঙ্গে আমি 5 বছর সংসার করেছি। আজকে পরিষ্কার বলেছেন কোমরে দড়ি, কিন্তু যদি রিজাইন না দেয় কাজল শেখ বা যদি না আসে তো কোমরে দড়ি কিন্তু আমি বলবো কাজলবাবুকে রিজাইন দিয়ে দেওয়া উচিত। যা চুরি করেছেন লোকে তো ধরুন গালাগালি দেবে। আমার সেদিন গুলিটা কিন্তু একদম মেরে দেওয়ার জন্যই করা হয়েছিল। 1-1.5 কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি, তখনও আমার পেছনে গুলি চালাতে চালাতে দৌড়াতে এসছে। বিজেপি যদি মনে করতো 2021 সালে যারা হিংসা করেছে তাদের পিঠের চামড়া নিয়ে ডুগডুগি করে দেবো, 5 মিনিট সময় লাগতো না। বা পরবর্তী সময় আপনার কাছে একটা অফার গিয়েছিল যে তোমাকে প্রাথমিকে চাকরি দেওয়া হচ্ছে এবং সঙ্গে 10 লক্ষ টাকা দেবে, এটা আমি সূত্র মারফত জেনেছি। এই অফারটা কি সত্যিই গিয়েছিল? রানা সিং নিজে ফোন করেছিল, আমি টাকা নিইনি, চাকরিও নিইনি। আপনাদের কাছে আসছে না রোজ, দাদা আমি যেতে চাই, আমাকে নিন, বা এরকম ফোন টোন আসছে না, বা আমাদের জন্য একটু দরজা খুলুন? নির্ভয় নারী রাস্তায় হাঁটবে, নির্ভয় নারী হাঁটবে, নির্ভয় নারী রাস্তায় হাঁটছে, ঠিক। আর সকালে জমা হলে বিকেলে খরচাও হচ্ছে। বিজেপিতে কিভাবে আসা, আর আপনার যদি ছোটোবেলায় রাজনৈতিক জীবন যদি একটু বলেন। এবং আমি এটাও জিনিস দেখছি যে যারা আপনার সিউড়ির বেশ কিছু বিজেপি কর্মী, তাদের মধ্যে কিছু কিছু ক্ষোভ হচ্ছে, তারা ফেসবুকে পোস্টও করছে যে আমরা সংগঠনটাকেই ভালোবেসেছি অমুক তমুক। এটা কেন হচ্ছে বলে মনে হয়? আমাদের উদ্দেশ্য ছিল কি, পশ্চিমবাংলাকে রক্ষা করা। বিজেপিকে ক্ষমতা নিয়ে আসার উদ্দেশ্য কিন্তু বিজেপি ছিল না, এটা আপনারা ভালো করে দেখুন। বিজেপি ক্ষমতা 5 মিনিটে চলে আসতো। বিজেপি ক্ষমতা আসা মনে করলে 2021 সালের একদিন পরে 5 মিনিটে বিজেপি ক্ষমতা চলে আসতো। ঠিক। নাকি নাকি জেলায় অনেকে বাল ঠাকরের সঙ্গে তুলনা করে, আপনি কি মানেন? বলুক না কোন প্রধান আছে, আমাকে বলুক কালকে কাজল শেখকে আমি নিয়ে এসে ইয়েতে ভরে দেবো, কি বলে জেলা পরিষদে ভরে দেবো, কেউ মারবে না। আমি এবং আপনারা থেকে নিরাপত্তা দেবে? হ্যাঁ, আমরা নিরাপত্তা দেবো। বলুক কাজ করার পরেও? হ্যাঁ, কাজল শেখ বলুক যে না আমি পারছি না, আমি ক্ষমা প্রার্থী, এরকম করে জনগণের সামনে বলুক। নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। কেমন আছেন দর্শক? প্রিয় দর্শক, সবাইকে S2S মিডিয়ার একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করি আমাদের যে পডকাস্ট হ্যালো পৃথিবী, এবং তার থ্রু আমরা গোটা রাজ্যের বিভিন্ন মানুষের সঙ্গে যেমন কথা বলি, বিভিন্ন ক্ষেত্রে মানুষের সঙ্গে কথা বলি, রাজনীতি থেকে শুরু করে দর্শন, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা জগৎ, সবাই আসেন আমাদের স্টুডিওতে, তাদের সঙ্গে আলোচনা করি, আমাদের জীবনবোধ যেমন গড়ে তুলি এবং তারা কি বলছেন সেই বক্তব্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিই। আজকে যিনি আমাদের অতিথি রয়েছেন আমাদের স্টুডিওতে, বিজেপির সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই। শ্যামসুন্দর দা, প্রথমে আপনাকে S2S মিডিয়ায় অনেক স্বাগত, আপনি সময় দিয়েছেন, ধন্যবাদ দাদা। নমস্কার S2S মিডিয়ার সমস্ত দর্শক এবং S2S মিডিয়ার সমস্ত যারা কর্ণধার, সকলকে ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ থেকে গৌরী অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আশা রাখি S2S মিডিয়া যেরকমভাবে কাজ করছেন সাধারণ মানুষের স্বার্থে, সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার, আমরা অনেক অনেক উঁচু জায়গায় আপনারা পৌঁছান। দাদাকে অনেক ধন্যবাদ। এই শুভেচ্ছাটাও জরুরি, কারণ যে কোনো একটা প্রতিষ্ঠান চলতে গেলে সাধারণ মানুষের শুভেচ্ছা জরুরি, এবং আপনাদের আশীর্বাদ তো অবশ্যই চাইবো। এবং আপনি যেটা বলেন সত্যি খুবই আমরা অনুপ্রাণিত হলাম। দাদা, এবারে সরাসরি একটু আপনার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে চাই, আপনার সম্পর্কে একটু জানতে চাই। সংগঠন এই মুহূর্তে আপনি কতটা ব্যস্ত, সবগুলো একটু আলোচনার মধ্যে আমরা আপনার সাথে ঘণ্টাখানেক থাকতে চাই। তো শ্যামসুন্দর দা, প্রথমেই আপনাকে যেটা জানতে চাই যে শ্যামসুন্দর গড়াই, আমার কাছে যা তথ্য আছে একটু শেয়ার করি। শ্যামসুন্দর গড়াই বীরভূমের করিদ্ধা অঞ্চলের বাসিন্দা, ছোট থেকেই সেখানে পড়াশোনা, একটি প্রাইমারি স্কুলে, পরবর্তীকালে বিদ্যানিকেতনে পড়াশোনা এবং বিদ্যাসাগর কলেজ,
এবং রাজনীতিতে আপনি সরাসরি দক্ষিণপন্থী সবসময়, এবং আপনার জীবনে বহু ঘটনা ওঠা পড়া, আপনি একটা হার্ডকোর মানুষ, এইটা আমাদের কাছে আছে। একটু যদি শ্যামসুন্দর দা আমাদেরকে শেয়ার করেন তার সম্পর্কে। দেখুন, বিষয় যে হার্ডকোর বা এরকম বিষয় কিছু নয়, বিষয় রাষ্ট্রবাদী, রাষ্ট্রচিত্ত এবং রাষ্ট্র চিন্তাধারা, ঠিক। আর সেবায় মূল ধর্ম, এই যে তিনটে বাক্য, সেটা সেবা পরম ধর্ম। হ্যাঁ, ঠিক। এই বাক্য নিয়েই চলতে শুরু করে হঠাৎ অজান্তে কোনো সময় কারোর বাড়িতে ঢুকে যাওয়া, যেরকম হয় আর কি। বৃষ্টি পড়ছে, আমি কোনো একটা দোকানে ঢুকে গেলাম, অপরিচিত লোক, তার সঙ্গে আধ ঘন্টা গল্প করলাম, সেরকমভাবেই আমার রাজনীতিতে ঢুকে যাওয়া। খুব প্রত্যন্ত এলাকায় থাকি, বাবা বিদ্যানিকেতন হাই স্কুলে করণিক চাকরি করতেন। পড়াশোনার মাঝে মাঝেই আপনার একটা সোশ্যাল ওয়ার্কার হিসাবে অটোমেটিক ঢুকে যায়। আর তারপরে ভগবান, মানুষ যেদিকে যাওয়ার সেদিকে যেরকম যায়। আপনি যেরকম হয়তো আপনার পরিবার চেয়েছিলেন কোনো আইপিএস অফিসার হলে ভালো হতো, কিন্তু আপনি আপনার জগতে চলে এসেছেন, সেরকম আমারও এরকমভাবেই এই রাজনীতিতে চলে আসা। পরিবারে কে আছে আপনার? এই মুহূর্তে পরিবারে আমার মা, আমার স্ত্রী এবং আমার 2 ছেলে, 1 ছেলে 1 মেয়ে। আচ্ছা, তো আমি শুনেছি শ্যামসুন্দর দা একদম সাধারণ একজন মানুষের মতো থাকেন। আপনার একটা মুদিখানা বা যাকে আমরা বলি, বা আমাদের গ্রামীণ ভাষায় লটকন দোকান, যাকে মানে মনোহারিও বলা হয়, তো এরকম একটা দোকান আছে, সেটাই আপনি বসেন বা চালান। এটাই তো আপনার উপার্জন মোটামুটি। ওটাই আমার রুজি রোজগারের জায়গা। এবং আপনি ওখানে রোজই বসেন? হ্যাঁ, প্রত্যেক দিন আমি বসি। প্রত্যেক দিন, যদি কোনো দিন রাজনৈতিক ক্ষেত্রে কাজ করতে গিয়ে হয়তো বাইরে যেতে হলো, সেই ক্ষেত্রে হয়তো 1-2 দিন মিস হলেও হয়, কিন্তু ওটাই যেহেতু আমার রুজি রোজগার, আমার মায়ের পেনশন আর আমার এই এইভাবে সংসার চলছে। হ্যাঁ, এটাতেই আমার জীবনযাপন হয়, তাই ওখানে তো বসতেই হয়। ওটা তো আমার। কিন্তু আজ অবধি আমি যতটা খবর পাচ্ছি, শ্যামসুন্দর দাকে খুব একটা চেহারা ছবির মধ্যে যে জীবন চলছে, জীবনে আপনি খুব আনন্দের সঙ্গে থাকেন, কখনো এইগুলোকে ঢুকতে দেন না যে আমার জীবন চলে যাচ্ছে, এটাই ঠিক আছে। এটা মানে কিভাবে আনেন নিজেকে, আনন্দটা কোথা থেকে পান? কিছুতেই তো কিছু হয় না। আমি এখন চিন্তা করছি আমি প্লেনে করে যাব, আমি এখানে বসে বসে সেটা সম্ভব নয়, স্বাভাবিক। সুতরাং আমাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে এবং স্বাভাবিকভাবেই থাকতে হবে। ঈশ্বরের পরম ইচ্ছা আমাকে এরকমভাবে বাঁচতে দিচ্ছেন, এরকমভাবে থাকতে দিচ্ছেন, এবং আমিও ঈশ্বরের কাছে চরম কৃতজ্ঞ যে এরকমভাবে থাকতে পারছি, সকলের সাথে, সকলের সঙ্গে মিশে সাধারণভাবে। হ্যাঁ, এটাও সাধারণের একজন হয়ে থাকা, এটাও তো ঈশ্বরের প্রাপ্তি একদম। এবং আরেকটা কি জানেন তো দাদা, অনেক সময় যেটা হয় যে ধরুন এখন রাজ্যে বিজেপি সরকার, আপনার এখন অনেক দায়িত্ব, ক্ষমতাও বেড়েছে, আপনি চাইলেন অনেক কিছুই করতে পারেন, কিন্তু এই যে সেসব ভুলে গিয়ে সাধারণের মধ্যে থাকা এবং নিজেকে সেই জায়গায় রেখে দেওয়া, এটা অনেকের ক্ষেত্রে একটা লড়াই হয়ে যায়, কিন্তু আপনি এটা মেনটেন করছেন, এটা বিরাট ব্যাপার। এটা নিজের লড়াই ছাড়া সম্ভব না, তাই তো নাকি? এটাই তো হওয়া উচিত। এটা হয়নি বলেই আজ ডিম ছোড়াছুড়ি হচ্ছে। এটা যদি হতো তাহলে ডিম ছোড়াছুড়ি হতো না। মানে যাদের জন্য আমি সরকার এলাম তাদের কথা যদি না ভাবতাম, মানুষের আমরা সেবা করব, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে আমরা বলেছি সমাজ সুরক্ষা থাকবে, একদম সমাজের সুরক্ষা করে কারখানা হবে, নারীদের সুরক্ষা পাবে। তো আমি বললাম কালকে যে এই বিশ্বকাপ খেলায় অনেক মায়েরা রাত 12টার পর থেকে রাত 2টো পর্যন্ত খেলা দেখেছে স্কুল মাঠে, এবং শুধু খেলা দেখেছে নয়, খেলা দেখেছে, আনন্দ করেছে, আবার স্বমহিমায় বাড়ি ফিরে এসছে নির্ভয়ে। 4টে পর্যন্ত ছিল, 4টের সময় লাস্ট আর কি ওখান থেকে বেরিয়েছে অনেকে, 3:30 পৌনে 4টে শেষ হলো। পশ্চিমবাংলায় মোমবাতি জ্বালিয়ে রাত জাগতে হচ্ছে না। এতদিন পশ্চিমবাংলায় মোমবাতি জ্বালিয়ে রাত জাগতে হচ্ছিল, আজ পশ্চিমবাংলার মায়েরা, আপামর সাধারণ জনগণ রাতটা কিন্তু আনন্দভাবেই জাগছে, আনন্দে কাটাচ্ছে। জাগলে রাত, যেটা আপনার ট্যাগলাইন ছিল, নির্ভয় নারী রাস্তায় হাঁটবে, নির্ভয় নারী হাঁটবে, নির্ভয় নারী রাস্তায় হাঁটছে। ঠিক। আর সকালে জমা হলে বিকেলে খরচাও হচ্ছে। হ্যাঁ, সেটাও দেখা গেছে।
সুতরাং আপনার যা চেয়েছিলাম আমরা, মানুষ যা চেয়েছিল মানুষ তাই পেয়েছে। মানুষের স্বার্থে যদি না থাকতে পারি তাহলে মানুষ যা চেয়েছিল সেই পাওয়াটাও দেওয়া উচিত ছিল না। আমাদের যদি 3 টায়ার সিস্টেম ধরা হয়, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, তো ইতিমধ্যেই যেহেতু জেলা পরিষদগুলোতে সভাধিপতি বা অন্যান্য যারা কর্মাধ্যক্ষ তারা আসছেন না, পঞ্চায়েতেও অনেকে আসছেন না, ও কারণে তারা ভয়ও পাচ্ছে। যাই হোক, এটা ভয় পাচ্ছেন বলেই আসছে না বলে বোঝা যাচ্ছে। আর যদি বলা যায় ডিম থেরাপিরও কিছুদিন আগে অবধি ভয় ছিল, সেটা একটা আতঙ্কের বিষয়। তো এবার আপনি বলুন যে 4 তারিখের পর থেকে, রেজাল্ট বেরোনোর পর থেকে আজকে প্রায় 2.5 মাস হয়ে গেল, পঞ্চায়েত লেভেলে, পঞ্চায়েত সমিতি লেভেলে এবং জেলা পরিষদ লেভেলে পঞ্চদশ অর্থ কমিশন মানে 15 এফসি 16 এফসি এসে গেছে। আপনাকে 26-27 সালেরও বাজেট করতে হবে। এই যে টেন্ডারিং কমিটি হয় তাতে জনপ্রতিনিধিরা থাকে, কর্মাধ্যক্ষরা থাকেন, এডিএমরা থাকে, ডিএম থাকে, দিয়ে একটা কমিটি হয় এবং এখানে একটা ঠিক করা হয় যে আমরা কী কী উন্নয়ন করব এবং কোন নিচের লেভেলে আমাদের এগুলো ছড়াতে হবে। পঞ্চায়েতেও তাই। তো যেহেতু এনারা আসছেন না, ফলে বিষয়গুলো থমকে গেছে। তাহলে একটা ধরুন সরকার এসে আমাদেরকে তো কাজ করতেও হবে, তাহলে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন? ইনি কিছু পরিকল্পনা কিছু করেছেন আপনারা? দেখুন, পঞ্চায়েতে ভয়ে আসছে না, এটা ভুল। ঠিক 1 নম্বর বিষয়। আমি নিজে ভুরকুনা অঞ্চলের প্রধানকে, আমি সেটা ফেসবুকে পোস্ট করেছি, আপনি আমার ফেসবুক দেখে নিতে পারেন, বাড়ির থেকে নিয়ে এসে পঞ্চায়েতে ঢুকিয়ে ওনাকে সরকার চালাতে বলেছি এবং তিনি আসছেন। তিনি আসছেন, রীতিমতো করছেন। ঠিক, ভয়ের কোনো জায়গা নেই। আজ মাননীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় বিধানসভা পরিষ্কার বলেছেন, পঞ্চায়েতের প্রধান বা ত্রিস্তরীয় পঞ্চায়েতের কেউ যদি নিজস্ব অফিসে না এসে কাজের বাধা দিচ্ছেন, হয় রিজাইন দিন, না হয় পুলিশ দিয়েও কোমরে দড়ি বেঁধে করে নিয়ে পঞ্চায়েত অফিসে আনা হবে। মানে মানুষকে পরিষেবা দিতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে। যদি বুকের পাটা না থাকে, কেউ কাজল শেখকে মাথার দিব্যি দেয়নি রাজনীতি করার। 4 দিন আগে আমরা 15 বছর মার খেয়েছি, একদিনও কোনো তৃণমূলের নেতার কাছে আমার মা যায়নি, বাবু পা ধরছি আমার ছেলেটাকে বাঁচাও। 28টা কেস চলছে, একদিনও যায়নি। 31 মাস ফেরার থেকেছে, একদিনও যায়নি। যাদের 1 মাস রাজনীতি করার ক্ষমতা নেই, তারা আবার এখানে বড় বড় লেকচার দিচ্ছিল। যদি আমার 1 মাস ক্ষমতা চালানোর ক্ষমতা না থাকে, বিরোধী দলের সিটে বসার ক্ষমতা না থাকে, আমার উচিত কাজল শেখের নৈতিক কর্তব্য আজকেই, যদি সত্যি চোর না হয়ে থাকেন, রিজাইন দেওয়া। যদি বুকের পাটা থাকে তাহলে প্রত্যেক দিন 4 তারিখের পরেও এসে বসা উচিত ছিল। যার বুথ সভাপতি হওয়ার যোগ্যতা নাই, যার বুথের একটা সাধারণ কর্মী হওয়ার যোগ্যতা নাই, আর তাদের মুখে এতদিন ডায়লগ চলছিল, সেরাই সেরাই রক্ত ভাইজানের ভক্ত। ওরকম ভাইজানকে আমরা কাপড়কে নিংড়া মতন নিংড়ে দিতে পারি। যদি ক্ষমতা নাই, জেলা সভাধিপতি হওয়ার দরকার কী ছিল? এই সাধারণ মানুষকে যে প্রতারণা করছে কাজল শেখকেও কিন্তু সাধারণ মানুষ মেনে নেবে না। আমি দায়িত্ব নিয়ে, আমার নাই, আমি পারছি না, আমি রিজাইন দিয়ে দেবো। ডিএম সাহেব চালাবেন, প্রশাসক চালাবেন, অ্যাডমিনিস্ট্রেশন বলে যাবে, চলবে। যদি তোমার টাকা মরার ইচ্ছা থাকে, তাহলে তুমি এসে বসলে না কেন? একদম টাকা মরা চুরি করার জায়গা নেই। অনেক বড় বড় লেকচার আপনার চলেছে। যদি প্রকৃত চান, ইমিডিয়েটলি আমাদের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী বলেছেন, আপনি রিজাইন দেন, নইলে আসুন, নাহলে প্রতিদিন আসুন, বসুন। ভয় কেন? এত ভয় বিজেপিকে, এত ভয় কিসের? কদিন আগে বড় বড় লেকচার দিয়েছিলেন। হ্যাঁ, এবং সমস্ত যারা কর্মাধ্যক্ষ আছে তারাও আসুন। ভয়ের তো আমরা তো কাউকে বলছি না, আমরা তো কাউকে বলছি না আপনারা আসুন। আমি নিজে বলছি তো, নিজে আজকেও অসুস্থ ছিল মল্লিকপুরের প্রধান, আমার লোক পাঠিয়ে তাকে মোটরসাইকেল করে নিয়ে এসে তাকে প্রধান, তৃণমূলের প্রধান, বিজেপি নয় কিন্তু, মল্লিকপুর অঞ্চলের তৃণমূলের প্রধান অসুস্থ, পার্টি অফিসে আসতে পারছে না, প্রেশার হচ্ছে, মোটরসাইকেল চালাতে পারবে না। আমাদের লোক গিয়ে পঞ্চায়েতে নিয়ে এসে পঞ্চায়েতে কাজ করিয়ে তাকে আবার পঞ্চায়েত থেকে বাড়িতে দিয়ে আসছে। এটাই বিজেপি। হজ হাউস বানানোর জন্য বিজেপি নয়।
বুলডোজার বিজেপি চালাতে জানে, ওরকম 4টে কাজল শেখকে বিজেপির একজন সাধারণ কার্যকর্তাই সে দেখে নেবে, চিন্তা করার কিছু বিষয় নেই। ও লাল চুল কানে দুল কাজলের চলে গেছে, আর সেরাই সেরাই রক্ত না ভাইজানের ভক্ত, সেইটা আমরা নিজেই দেখে নিলাম। ঠিক, যার 2 ঘন্টা বসার ক্ষমতা নেই সে আবার তার লেকচার দরকার নাই, আমি রিজাইন দিয়ে দেবো। তার মানে এটা বোঝা যাচ্ছিল এই আমার নিরাপত্তা রক্ষীদের গাড়ি, এরাই আমার শক্তি, নাহলে তো আসতেই পারতো একা একা। মানে এনাদের যে সিকিউরিটি, তারাই আর কি শক্তি। আমার তো মনে হয় উনি সিকিউরিটিকেও বিশ্বাস করছেন কিনা সন্দেহ আছে এই মুহূর্তে। মানে ওনার সিকিউরিটিকেও ওনার মানে ভরসা হচ্ছে না আর কি। মানে সিকিউরিটিতেও উনি এত অনিয়ম বেনিয়ম করেছেন। আমি বলুন তো, আজকে আমি আপনার এখানে বসে পরিষ্কার অকপটে বলছি, সামনে মুখের সামনে বলছি, আমার যদি ভয় থাকে তাহলে আমি কি বলতে পারি না? তাহলে প্রমাণিত কাজল শেখ চোর, আজকে প্রমাণিত। আসছেন না কেন উনি? এবং কিসের ভয়ে আসছেন না? 15F's অনেককে দেখা যাচ্ছে যে ওনার পরিবারের লোকজনই গাছ পেয়েছে। সমস্ত জবাব দিতে হবে তো, আসছেন না তার কারণ কি? উনি নিজেকে নিজে প্রমাণ করছেন, আমরা বলছি না, কিন্তু বিজেপি একবারও বলছে না। উনি নিজেকেই তৃণমূলের লোকরা প্রমাণিত করছেন। আমি পঞ্চায়েতের প্রধান, মানুষের ভোটে আমি যদি জিতে থাকি, অ্যাকচুয়ালি কেউ মানুষের ভোটে যেতে নাই, এই যে উতু ইস্তফা দিয়ে দিয়েছে, সমগ্র ইস্তফা দিয়েছে, প্রশাসক এসডিও সাহেব দেখছেন, আমাদের নেহার দত্ত ছেলেরা সবাই ইস্তফা সাঁইথিয়া পৌরসভায় ইস্তফা দিয়ে দিয়েছে, প্রশাসক চলছে, দুবরাজপুর পৌরসভা ইস্তফা দিয়ে দিয়েছে, চলছে। আলটিমেটলি তো আমরা মানুষের পরিষেবার জন্যই আছি, ফলে পরিষেবাটা ব্যাহত হোক তো কোনোভাবেই কেউ চায় না, চাওয়ানো উচিত নয়। তাহলে এরা চাইছেন মানে আসতে পারছেন না, এসব চাইছেন, তার মানে কি? তার মানে তো একটাই প্রমাণিত যে আমি চুরি করেছি বাবু, আমাকে যদি ধরা পড়ে যায়, আমি লোকের সঙ্গে অন্যায় করেছি, আমি যদি ধরা পড়ে যাই। আচ্ছা দাদা, আরেকটা বিষয়, যে এই যে ধরুন আপনার এই যে যদি আপনার রাজনৈতিক জীবন বলা হয়, তাহলে আপনার বিজেপিতে কিভাবে আসা, আর আপনার যদি ছোটবেলায় রাজনৈতিক জীবন যদি একটু বলেন। দেখুন, 34 বছরের সিপিএমের যা কালচার, ছোটোর থেকে যেটা দেখেছি, একটা মানুষের যা দেখা উচিত, একটা মানুষের যা ভাবা উচিত, ওই বানতলা থেকে ধানতলা আমরা যখন ওই স্কুলে পড়াশোনা করতাম, তখন যে দেখতাম ওই মায়ের সামনে ছেলেকে করে তার মাখা ভাত মাকে খাইয়ে দিয়ে আমাদের মানে গা শিউড়ে উঠেছে, মানে কান্ট ইমাজিন এরকম যে সম্ভব। তো এই দেখার পর মানুষ কিন্তু আর, তারপরে এই সাদা থান চলে যাওয়া, বাড়িতে পৌঁছে দেওয়া, এই যে ভয়ানক সন্ন্যাসীদের, আনন্দ মার্গী সন্ন্যাসীদের ওভার পুলে পুড়িয়ে করে দেওয়া, এই যে সমস্ত বিষয়, সেই বিষয়ে আমাদেরকে একজন ছাত্র হিসাবে, একজন রাষ্ট্রবাদী মানুষ হিসাবে ভাবিয়েছে বিষয়গুলো। হ্যাঁ, এই বিষয়ে ভাবার জন্যই আমরা তখন মনে করেছিলাম যে এই সিপিএমের সরকার কমসে কম অবসান হওয়া উচিত, এবং তখন থেকেই মানে মনে মনে প্রতিজ্ঞা নেওয়া যে আমরা ওই রাজনৈতিক আঙিনায় এদিক ওদিক মানুষের সোশ্যাল কাজ করতে গিয়ে কিছু রাজনৈতিক লোকেদের সাহায্যও নিতে হয়। আমি অ্যাকচুয়ালি তখন সোশ্যাল ওয়ার্কার ছিলাম, প্রত্যেক দিন নিজের ইচ্ছাই এই সিউড়ি হসপিটালেই 11টা থেকে 1:30 এবং সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত সেবা দিতাম, নিজের ইচ্ছায়, নিজের খরচায়, নিজের ব্যবস্থায়। পরবর্তী সময় যদি কলকাতাতে কোনো পেশেন্ট নিয়ে যেতাম, আমার একটা অভিজ্ঞতা আছে, আমাদের এই করেই পড়া ছেড়ে দেওয়া আর কি। আমি বিদ্যাসাগর কলেজে পরীক্ষা, প্রত্যন্ত নিম্ন পরিবারের একজন মহিলার খুব অসুস্থ, আর তাকে নিয়ে যেতে হবে কলকাতার নীলরতন মেডিকেল কলেজ হসপিটাল। ছোটো থেকে আমি যেহেতু একবার 6 বছর বয়সে নীলরতন মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি ছিলাম, এবং দীর্ঘদিন যখন আমাকে যেতে হয়েছে, সেহেতু একটা যাওয়া আসা ছিল, আর আমার একটা নেশাও ছিল, মানুষের পাশে থাকার একটা নেশা, আমার জন্মগত নেশা আর কি, এবং এটা যেটা এখনও বিদ্যমান। হ্যাঁ, তো আমি কিন্তু ওই পরীক্ষা দিতে যাইনি, আমি কিন্তু ওই ওখানে নিয়ে চলে, তার জন্য বাবার কাছে মারামারি খেতে হয়েছিল। আমরা তো এখন হচ্ছে না, আমরা তাতে দুঃখিত, সমাজ সাথে দুঃখিত। বাড়িতে ওই ছোটোবেলায় আম চুরি করে নিয়ে আসা, আর তারপরে ওই আমের যে মিষ্টতা, আপনি যতই এই আমাদের হ্যাঁ দোকানে কেন খান, সেই মিষ্টতা কিন্তু নেই। আর তারপরে বাড়ির মাল, সবাই জানতো আমরা যে এই বাড়িতে গিয়ে আমি কমসে কম মারামারি খাবো, তারপরেও কিন্তু আবার যেতাম।
তারপরেই আমরা খেলতে যেতাম ডাঙ্গুলি, মারগুটির, এইসব যে পুরনো খেলা, পিট্টু। বৃষ্টি বললে মাঠে ফুটবল। হ্যাঁ, মাঠে ফুটবল, ওই যে মাঠে ফুটবল খেলার পর অসুস্থ হওয়ার মার খেয়ে তবে ডাক্তার দেখাতে যাবে, এটা আমরা জানতাম। কিন্তু তারপরেও কিন্তু ওটা তবু ওই মজাটা অসাধারণ, ওই মজা ছিল। সেইখান থেকে আসা তো, সেই রকমভাবেই আস্তে 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 এই করতে করতে হঠাৎ করে যখন দেখলাম যে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে, এবার প্রথম বেশি খারাপ লেগেছিল আরও আমাদের দুর্গা ঠাকুর বিসর্জনের সময় আর বিশেষ সম্প্রদায় ঠাকুরের হাত ভেঙে দিয়েছিল। আচ্ছা। জোনাকি ক্লাবের বিসর্জনে রাস্তা আটকে দেওয়া, একদম মারামারি হওয়া, এই যে জিনিসগুলো যখন দেখতাম তখন আমি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক, খুব খারাপ লেগেছিল। এবং খারাপ লাগার পরে সংঘ আমাকে দায়িত্ব দিয়েছিল হিন্দু জাগরণ মঞ্চের। হিন্দু জাগরণ মঞ্চের আমি বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছি। হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য সভাপতি ছিলেন মাননীয় শ্রী দিলীপ ঘোষ। আমিও এই বীরভূম জেলার সভাপতি, পরে যখন সভাপতি ভিত্তিক চেঞ্জ হয়ে মাননীয় পঙ্কজদা হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য সভাপতি হলেন, তখন সম্পাদক ভিত্তিক রাজ্য সম্পাদক হলেন, সভাপতি থেকে সম্পাদক হলেন, তখন আমিও বীরভূম জেলার সম্পাদক। এই করতে 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 আমরা রামনবমী করলাম। সারা পশ্চিমবাংলা যদি 5টা হচ্ছে, তা আমাদের একটা, আমাদের রামনবমী। মানুষ গ্রহণ করেছে আমাদেরকে, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়েছি, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়েছি, সংগঠন হয়েছে। এর সাথে সাথে কিন্তু সোশ্যাল ওয়ার্কও কিন্তু চলতো, ঠিক শুধু রামনবমী নয়। আপনি তো একটা কালী পুজো করতেন শুনেছি। হ্যাঁ, আমার ওই কালী পুজোটা নামটাও আমার দেওয়া, মা চামুন্ডা কালী নামটাও আমার দেওয়া। এবং বিদ্যানিকেতন স্কুলের পাশেই, একদম পাশে, সেই জায়গাটাও ট্যাঙ্কটার কাছাকাছি, সেই জায়গাটাও আমরা 7-8 জন 10 জন ছিলাম সেই তখন। আমরা ওটা ইয়ে করে ওই পুজোটা ধুমধাম করেই হতো। হ্যাঁ, ধুমধাম করে, মানে খরিদ্দার সব থেকে বড়। সিউড়িতে যদি 10টা কালী পুজো হয়, তো আমাদের ওইটা একটা এখনো হয়। ঠিক, এখনো হয়। এইভাবে 2013 সালে বোধহয় বিজেপির সঙ্গে সরাসরি যুক্ত হওয়া, নাকি? না, 2013 সালে আমি হিন্দু জাগরণ মঞ্চে করতাম। ওকে। বিজেপিকে সমর্থন করতাম, যেহেতু বিজেপি হিন্দুদেরকে ছিল, যেহেতু বিজেপিকে আমরা ব্যাকআপ দিয়েছি। ঠিক, যেহেতু বিজেপির আমাদের তখন লক্ষ্য ছিল যে হিন্দুদেরকে রক্ষা করা। এমন পরিস্থিতি হয়েছে, তা না হলে এনআরসির নাম করে ট্রেন জ্বালিয়ে দেওয়া। পশ্চিমবঙ্গের মতন একটা জায়গা যেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু হোমল্যান্ড বলে পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে এসেছিল, সেই জায়গাতে আমরা কিন্তু, আপনি মানুন আর না মানুন, আমরা কিন্তু সকলেই হিন্দুরা 100% সুরক্ষিত ছিলাম না 4 তারিখ আগে পর্যন্ত। যে হ্যাঁ, আমি হিন্দু সুরক্ষিত, এটা মানে বিষয় হচ্ছে আমার ধর্ম বা কর্মের বিষয় যদি আমি চায়ের দোকানে বলতে যেতাম, তাহলে অন্তত চা খাওয়ার এদিকে বলার সঙ্গে সঙ্গে এদিক ওদিকে দুদিকে আমাদের একবার দেখে নিত যে কেউ আমাকে মাপছে না। তো এই বিষয়টা তো ছিলই, এটা স্বীকার করতেই হয় আর কি। তো সেই সূত্রে 2018 সালে মাঝে আমার ছেলে অসুস্থ হয়ে যায়, আমাকে থাকতে হয় বোম্বেতে, 1.5 বছর ওখানে থাকতে হয়েছিল। আচ্ছা। তো 2018 সালে যখন পঞ্চায়েতের নির্বাচন, আর নির্বাচনে আজকের জেল খাটা ওই ঋতব্রত তৃণমূলের সভাপতি শতাব্দী রায় এবং কিছু সন্ত্রাসবাদীদের সহযোগিতায় নমিনেশন সাধারণ মানুষের মত প্রকাশের ইচ্ছা করতে দেওয়া হয়নি। তো আমরা দেখেছিলাম ওই মাওবাদীদের একটা সংগঠন অলোক মুখার্জি নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নমিনেশনের অ্যাপ্লিকেশন করেন এবং কোর্ট 23/4/2018 সুপ্রিম কোর্ট গ্রহণ করেছিলেন। এবং 23/4/2018 সাল 18 একটা ডেট দিয়েছিলেন কোর্ট, আর একটা নির্বাচনের নমিনেশনের দিন দেওয়া হোক। যখন প্রথম নির্বাচনের নমিনেশন ছিল, তখন কিন্তু আমি বম্বেতেই ছিলাম, আমার ছেলের ফলো আপ ছিল। আচ্ছা আচ্ছা, চেক আপ। তো হ্যাঁ, রামনবমীর পরে আমি চেক আপ করতে যাই, পরে নির্বাচন আসছে, তাহলে এই টাইমে এই ফাঁকে চেক আপটা করে নেওয়া উচিত। তো চেক আপ করতে গেলাম, তখনই এই তুগলকি মুখ্যমন্ত্রী, তো হাতে ঠিক নেই মাথা, কখন কি বলে কখন কি করে নিজেই জানেন না, তো ডিক্লেয়ার করলেন। জানতেন না কেউ বুঝতে পারেনি যে এইভাবে, বোঝাটাই মুশকিল ছিল। হ্যাঁ, ওনার তো নিজের বুদ্ধিতে কিছু চলতো না।
আজকে এক মাসে একটা 15 বছরের সরকারের রাজনৈতিক দল 15 বছর গভর্নমেন্ট চালানোর পরে এক মাসে শেষ হয়ে যায়। আজকে মানে অভাবনীয় বিষয়, আজকে এমন একটা দিনে আমি বসে আছি 21শে জুলাই, 3টি সভা হচ্ছে কলকাতাতে 21শে জুলাই, মানে একটা রমরম ব্যাপার ছিল, সবাই অ্যাভয়েড করতে যে 21শে জুলাই ভাই আমি কলকাতা যাব না, মানে ভিড়ে চাপা পড়ে যেতে পারি। সেই কলকাতাতে আজকে 3টে সভা হলো। আমার দৃষ্টিতে প্রকৃতি সভা অধীর চৌধুরীদের যে সভা হলো সেটাই প্রকৃতি সভা হওয়া উচিত। কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসেই ছিলেন, কংগ্রেসের আন্দোলনটা করেছেন, কংগ্রেসের কর্মীরা মারা গেছেন, ঠিক। তৃণমূলের উনি হাইজ্যাক করে তৃণমূল বলে 15 বছর চালালেন। আজকে ওনাকে ভয় করতে যে আমি তৃণমূলের জোড়াফুল সিম্বলটা আমারই, হ্যাঁ এটা ভয়ে বলতে। উনি কিছু কিছু জায়গায় বলেও ফেলছেন যে হয়তো এই সিম্বলটা আমাদের নাও থাকতে পারে, এটাও দু একটা জায়গায় উনি বলছিলেন। তো এই মানে চিন্তিত আছেন আর কি সিম্বল নিয়েও। তো এই 23/4/2018 যে ডেটটা দিলেন, আমি তড়িঘড়ি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আমি ফিরে এলাম। ফিরে আসার পরে আলোচনার পরে আমি যুব সমাজ কিন্তু উন্মাদিত হয়েছিল এবং আমাকে বলতে শুরু করলো, আমার ছোটো মতো গুমটি ছিল তখন ওখানে, যে আমরা তোমাদেরকে দেখে নমিনেশন করলাম, তোমরা কেন করছো না। পুরো সমাজ কিন্তু আমার কাছে, আমি যেদিন আসি বম্বে থেকে চলে এসেছিল, সব ইয়াং ছেলে। আমরা কিন্তু যে বিজেপিকেই ভোট দিতে হবে, বিজেপি করতে হবে সেরকম বিষয় কিন্তু ছিল না। না, মানে আপনাদের স্লোগানের বিষয়ও ছিল না। বিষয় ছিল যে তৃণমূল নমিনেশন করেছে, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্ত রাজনৈতিক দলকে নমিনেশন করতে দিতে হবে, সুযোগ দেওয়া হোক। হ্যাঁ, করতে দিতে হবে। তো কোনো একটা প্ল্যাটফর্ম দরকার ছিল, যেহেতু পেছন থেকে আমরা বিজেপিকে সহযোগিতা করতাম, এটা তো বলতে অস্বীকার করার কিছু জায়গা নেই। তো যখন বিজেপির ছেলেকে ডেকে নিয়ে আমি নমিনেশন করতে গেছিলাম। এবং আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি, ওই 2018 সালে ফিরে গিয়েই আজ আপনাকে একটা জিজ্ঞেস করি প্রশ্ন, সেই জেদ এখনও কি আপনার শরীরে সমানভাবে বর্তমান, বা দলের প্রতি আস্থা একই রয়েছে? সেই 18 সালে যে আপনার জেদ ছিল, মুখে ধরুন বলার কাজে করার মধ্যে পশ্চিমবাংলাতে খুব কঠিন বিষয়, তো সেটা আমি করেছি, ঠিক। আমার সেদিন গুলিটা কিন্তু একদম মেরে দেওয়ার জন্যই করা হয়েছিল। মানে আপনার হাতে যে গুলিটা লেগেছে, হ্যাঁ, গুলিটা কিন্তু একদম সুচিন্তিতভাবে আপনাকেই টার্গেট করা হয়েছিল। আমাকে টার্গেট করা হয়েছিল। তার আগের দিনে আমাদের শান্ত চ্যাটার্জি তার আগের দিনে আমাকে বলেছিলেন যে তোকে নমিনেশন করতে যাওয়া দরকার না, যেহেতু আমি বিদ্যাসাগর কলেজে যখন পড়তাম তখন থেকে শান্তদার সঙ্গে পরিচয়, আমার দাদার বন্ধু, ঠিক আছে, রমা দা, শান্তদা, ওরা আমার দাদা যখন বিদ্যাসাগর কলেজে পড়তো তখন সেই সূত্রে তখন আমার সঙ্গে পরিচয়। আপনাকে সচেতন করেছিলেন না যাওয়ার জন্য? সচেতন করেছিলেন, 1 লাখ টাকা দিয়েছি তো ছেলে চিকিৎসা করা, এটাও বলে এসেছিলেন। আচ্ছা, সেটি কিন্তু আমার লক্ষ্য তো টাকা ছিল না, আজও নাই। তো মেরে দেওয়ার কাজ ছিল একটাই কারণে, যে আমি যেহেতু হিন্দুদের জন্য কাজ করছি, তাহলে এই সুযোগে যদি মেরে দেওয়া যায় তাহলে রাজনৈতিক মারামারিতে চলে যাবে, তাহলে কিন্তু আর অন্য কিছু পরবর্তীকালে সমস্যা তৈরি হবে না। তো সেই দিন ভগবান আমার সঙ্গে ছিল। আচ্ছা, আমি এটাও তো শুনেছি যে এই যখন আপনার গুলি লাগলো বা পরবর্তী সময় আপনার কাছে একটা অফার গিয়েছিল যে তোমাকে প্রাথমিকে চাকরি দেওয়া হচ্ছে এবং সঙ্গে 10 লক্ষ টাকা দেবে, এটা আমি সূত্র মারফত জেনেছি। এই অফারটা কি সত্যিই গেছিল? রানা সিং নিজে ফোন করেছিল। কি বলেছিল? প্রথমে বলেছিল একটা প্রাইমারি স্কুলে চাকরি দিচ্ছি, 10 লাখ নয় 8 লাখ টাকা দিচ্ছি। আচ্ছা, 8 লাখ ক্যাশ দেওয়া হবে? হ্যাঁ, 8 লাখ টাকা দিচ্ছি আর তোমাকে প্রাইমারি স্কুলে। হ্যাঁ, আমি যখন ইগনোর করলাম, ঠিক আছে পরে কথা হবে, আমি ইগনোর করা বলবো যে তুমি দরকার হলে তুমি যে ডিপার্টমেন্টে যা গ্রুপের চাকরি চাই, গ্রুপ সি চাকরি করে দেবো, তুমি জানি তুমি বিজেপি গুলি মেরেছে বলবে না, তুমি তৃণমূল মানেনি বলো। আচ্ছা, তৃণমূল মানেনি, বিরোধীরা গুলি মেরেছে, এই আমাকে বলতে হতো। আমি টাকা নিইনি, চাকরিও নিইনি। সেদিন যদি আপনি এই অফারটা নিতেন তাহলে তো আজকে আপনার একটু সুখী জীবন হতে পারতো, আর একটু ভালো, এবং আপনি টিচার হতেন, 10 লাখ টাকাও বা 8 লাখ টাকাও থাকতো। তো কেন মনে হয়েছিল যে এইটা অফারটা আমার নেওয়া ঠিক না? গুলিটা যখন লাগে আমার একটা কথা মনে পড়েছিল, এখনও খুব মনে পড়ে। এই অগ্নি তখন আমার পাশে ছিলেন। গুলিটা লাগার পর আমার মনে হয়েছিল যে আসানসোলে যে গুলি পড়েছিল একটা পুলিশের হাতে শুধু হাড় দেখা যাচ্ছিল, আমি ফুল হাতা জামা পরেছিলাম, আমি কিন্তু মনে করছিলাম যে
আমার কিন্তু হাতটা ওই রকমই আছে, আচ্ছা। এইখান থেকে এটা খুলে যায়। হুম। আমি এখন ধরলাম, হাতটা এরকম উঠালাম, উঠে আমাদের যে সঙ্গে যারা ছিল আর কি, তো তাদেরকে বললাম জামাটা দিয়ে টিপে বাঁধ। আচ্ছা। এবং বাঁধার পরে আমি সবকে বলেছিলাম তোরা চালিয়ে যা, আমি আসছি, আমি শুধু এখানে ব্যান্ডেজটা করে আসি। তো এই সাহসটা কি করে হলো যে আপনার এবং এরকম ভয়ঙ্কর 1-1.5 অবস্থা? কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি, তখনও আমার পেছনে গুলি চালাতে চালাতে যে দৌড়াতে এসছে। 1-1.5 কিলোমিটার হেসে আসার পরে একটা চাইনা ট্রলি, যে ভ্যান, সিমেন্ট বানানো ভ্যান, সেই ভ্যানে করে আমি এতে আসি আমাদের এই ছোট রাস্তার চতুর্ভুজ সেন্টারের ওখানে, ওখান থেকে একটা অটো রিক্সা করে এখানে এসেছি। মানে আপনি একাই এলেন? হ্যাঁ, আমার তো আরও 2-3 জন ছিল বন্ধু। তো আপনার যখন রক্ত বেরোচ্ছে আপনার তখন মানসিকতা দুর্বল হচ্ছে না তখন? দুর্বল হওয়ার কোনো প্রশ্নই নেই, তা তো ছেলে তখন লড়াইয়ের ময়দানে আছে, তো আমি তাদেরকে ছেড়ে যেতে পারি না। ঠিক। আমার স্বাভাবিক থেকে আরও সুন্দর জীবনযাপন পালন করতাম যেরকম, একদম সেরকমভাবে আমার নামের পাশেও কিন্তু শ্যাম টাকা চোর এটাও আসতো, যেটা হ্যাঁ, সে তো স্বাভাবিকভাবে সত্য তো প্রকাশ পেয়ে যাবে। সেটা তো আজকে আসছে না। একদম, মানে বড় আজকের ডেটে যে আপনি ওই দিন ওই অফারটা নেননি, সেই জন্য তো অনেক বেশি সৎ শ্যামকে পাচ্ছে মানুষ। আর আপনি যদি ওটা নিয়ে নিতেন তাহলে তো অসৎ বিষয়টা অ্যাড হয়ে যেত তার সঙ্গে। এটা তো এটাই আপনি চান। এখন কিছুদিন আপনি দেখলেন এই সরকার চলাকালীন মাস্টার দেখেই আপনারাই জিজ্ঞেস করছেন পয়সা দিয়ে চাকরি নাওনি তো। একজন শুধু শিক্ষক, আর একজন শিক্ষক যে সমাজ গড়ার কারিগর, যে সমাজ গড়তে এসছে, পশ্চিম বাংলার সামাজিক ব্যবস্থাকে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, এমন জায়গায় প্রশ্নটা উঠে গেছে যে স্টুডেন্টরাও যে এই যে পড়াচ্ছেন, মানে হয়তো সত্যি করে তারা হয়তো বাম আমলে পরীক্ষা দিয়ে আসতে 20 বছর আগে চাকরি পেয়েছেন, কিন্তু এখনো তাদের এই প্রশ্নটা ফেস করতে হয়েছে যে এনারাও চাকরি কিনে আনেননি তো। এটাই শিক্ষার একটা চরম অবক্ষয়। তাহলে আমি যদি সেদিন ওই চাকরি নিতাম তাহলে ওই একই বলতো। আফসোস হয়নি তো? আমি খুশি হয়েছি। পরবর্তী ক্ষেত্রে আমাকে এই অনুব্রত মণ্ডলী লোক পাঠিয়ে আবার পয়সা দেওয়া, এবং ব্লক সভাপতি তখন আমাদের মারা গেছেন, তৃণমূলের লোকদের নাম ঠিক মনে থাকে না তো, সব চোর তো, ওই জন্য নামটা ঠিক মনে পড়ে না। স্বর্ণ সিং। তো স্বর্ণ সিংকে সরিয়ে তোমাকে ব্লক সভাপতি করা হবে, আবার চাকরি দেওয়া হবে, আবার পয়সা দেওয়া। এই রিসেন্টলি আপনার মানে 21-এর নির্বাচন আগে পর্যন্ত এই অফার ছিল নাকি? 21-এর ওই আপনার হ্যাঁ 21-এর নির্বাচনের আগেই এটাও বলেছে, পাঠিয়েছিল একসঙ্গে 8-10টা গাড়ি। আমি সকালবেলাতে উঠে ঝাঁট দিই, বিকেলবেলা তো দোকানে ঝাঁট দিই, তো ঝাঁট দিচ্ছি, আর সেই টাইমে 8-10টা গাড়ি চলে এলো। আমি চিন্তা করছি কী ব্যাপার বাবু, আমার এখানে 8-10টা। আজকে আপনার মধ্যে কোনো হতাশা নেই তো যে সেদিন চাকরিটা নিইনি? আমি খুশি। আচ্ছা, 2018 সাল থেকে শেষ 8 বছর, মানে 26-এ সাফল্য এলো, 8 বছর যদি হয়, তৃণমূলের চরম সময়ে বিজেপি করে যাওয়ার উৎসাহটা আপনি কি করে পেয়েছেন? যখন চারিদিকে এত লোভ লালসায় ভর্তি, অফার আসছে, উৎসাহটা কোথা থেকে ছিল? অনুপ্রেরণা কারা? আপনার সেই দৃঢ় চিন্তা? উৎসাহ অনুপ্রেরণা এসব কিছু বিষয় নয়। 2009 সাল থেকে আমি এই কাজের সঙ্গে যুক্ত। একদম 2009 থেকে 4 বছর একদম গ্রাউন্ড লেভেলে কাজ করেছি, যা কেউ জানতো না। আন্ডারকম। হ্যাঁ, 12 সালের উত্থান করি, সমাজের মাধ্যমে নিয়ে আসি। 13 সালে রামনবমী, 12-13 সালে রামনবমী হয়। আর রামনবমী পরেই কিন্তু 13 সাল থেকেই তৃণমূলকে সরাতে হবে, তার আগে সিপিএমকে সরানোর বিষয় ছিল। আর 13 সালের পর থেকেই যে আরও খারাপ, এই সিপিএমকে সরাতে হবে, তার কিন্তু গ্রাউন্ড লেভেলে কাজ আমরা করতাম। গ্রাউন্ড লেভেলে কাজ করার পর 18 সালের পরে যেহেতু ডাইরেক্ট রাজনৈতিক দলের আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করেছি। কোনো কিছু বিষয় ছিল না আমাকে তো এই সমস্ত প্রলোভন দেখে যখন পারিনি তখন কেস। আমি টোটাল যোগ করেছি 31 মাস আমি এই কেসের সঙ্গে যুক্ত ছিলাম। যখন আমার সবথেকে খারাপ সময় 2018 সাল, ছেলে ক্যান্সারের পেশেন্ট, আমাকে
বম্বে নিয়ে যেতেই হবে, পার 3 মাসে একবার। অ্যাপোলো হসপিটালে আমি ভর্তি, হসপিটালে পুলিশ মানে অ্যারেস্ট কিছু মানে পুলিশ গার্ড পড়ে গেল আর কি, সে যে কারণে হোক গার্ড পড়ে গেল, যেহেতু আমি পয়সা নিয়েছি মানে কলকাতায় ভর্তি আপনি? কলকাতায় অ্যাপোলোতে। কারণ আমি এই সিউড়ি আপনার এই ট্রিটমেন্ট তো মানে দলই করেছে, বিজেপি তো আপনার পাশে সাপোর্ট ছিল পুরোটাই। টোটাল চিকিৎসা ব্যবস্থা সমস্ত খরচা দল, ভারতীয় জনতা পার্টি তৎকালীন রাজ্য সভাপতি মাননীয় শ্রী দিলীপ ঘোষ করিয়েছেন। মুকুল রায়ও তখন ছিলেন আমাকে দেখা করতে গেছিলেন, বাকি সমস্ত সুব্রতদা তখন আমাদের সাধারণ সম্পাদক। আমি সিউড়ি হসপিটালে যখন ভর্তি হই তখন আমি আমার নিকটাত্মীয় বন্ধুকে বলি আর কি, যে তুই যে কোনো জায়গায় আমাকে একটা ইতে নিয়ে চল, নার্সিং হবে, কারণ এরা হাত কেটে দিতে পারে। পরিস্থিতি কাটার মতোই ছিল, ঠিক। এখন হ্যান্ডিক্যাপ, এখান থেকে নিচের দিকটা কোনো কাজ করে না। সে তো প্লেট বোধহয় এখনো ভরা না, প্লেট নাই, কোনোইটাই নেই তো। আচ্ছা, কোনোই নেই, নাই, নার্ভ সব উড়ে গেছিলো, নার্ভটা আবার এখানটা কেটে আপাতত সোজা করার মতো, যে এরকম ছিল সোজা করার মতো করা হয়েছে। আচ্ছা। তো সেই যে এত বড় বড় রড, এবং তখন আমাদের মাননীয় উকিলরা বলেছেন, এবং সব থেকে দুর্ভাগ্য বিষয় এত খারাপ দল। দেখুন, কারোর খারাপ হোক, একজন সাধারণ নাগরিক সাধারণ মানুষ হিসেবে তো আমরা বলতে পারি না, কিন্তু ওই দুজন যে জেল খেটেছে বাবার মেয়ে, এটা কিন্তু চরম পাপের ফল। সময় শেষ কথা বলে, সময় নয়, এই পাপ আপনি যদি আজকে করেন, আপনার পৃথিবী গোল ঘুরছে, আপনি আজকে আপনার মা বাবাকে অসম্মান করবেন, কালকে আপনাকে যেন ঠিক এই দিন আসছে, একদম কিচ্ছু করা না, পেতেই হবে। তো ওই যে সময়, ওই 3rd ECর উপরে আমাকে চাপতে হবে, আমার মিসেস প্রেগনেন্ট, আমি গুলি খেয়ে নিয়েছি, হাতের রড লাগানো, আবার আমার নামে কেস। এরাই আমাকে যখন গুলি করলো, আমি যখন হসপিটালে, তার কিছুক্ষণ পরেই শুনলাম যে আমার পরে দিলদারকে গুলি করেছেন। দিলদার অ্যাকচুয়ালি সামনে চলে গেছিলো, কোনো কারণে ঝগড়া করতে হোক এ করতে। তার আগে আমি যখন যাই, ওই যাওয়ার সময় দিলদার ওখানে একবার ছিল আর কি। তো ওখানে আসার পর আমাকে বললে, আমি গেলাম, তোমাকে এরকম 2-4 মিনিটে তেড়ে দিলে 3 জনের নাম বলেছে। 3 জনের নাম বলেছে আমার মনে আছে, এবং তারা জেল খাটবে এটাও ধরে রাখুন। আমি কিন্তু আজও কেস চলছে আমার। আচ্ছা, 2018 সালের কেস আমার মা এখনো পেন্ডিং, মানে কেস চলছে, আর তার রাজ সাক্ষী আমি এখনো বেঁচে আছি। আমি কিন্তু হয় আমাকে মার্ডার করে দিতে হবে যদি পারে, আর তা না হলে ওদেরকে জেল খাটতে হবে, এটা একদম আপনি গ্যারান্টি থাকুন। কেননা সেই যে কষ্ট, আমার নামে কেস দিয়ে তাতে কি হলো, আমাকে ফেরার হয়ে যেতে হলো। একদম। তো আমি ঝাড়খণ্ডে, আমার শাশুড়ি মা আমার ছেলেকে নিয়ে কলকাতা আসছে, আমি ঝাড়খণ্ড থেকে কলকাতা আসছে, এই রডে একটা ছোট ব্যাগে এখানে ঝুলিয়ে, একটা হাতে তো সম্ভব নয়, ছোট এই রডের এই হাড়ের ভেতরে যে রড লাগানো, সেই রডের ওখানে ব্যাগটা ঝুলিয়ে রাখতাম, মানে ওখান থেকে কলকাতা আসতাম, কলকাতাতে মিলিত হতাম, বম্বে যেতাম, বম্বেতে ওই উপরে ওই একটা যাওয়ার মানে ভয়ানক কষ্ট হতো, ওখানে গিয়ে আবার ট্রিটমেন্ট করানো, আবার ফিরে এসে আবার আলাদা হয়ে যাওয়া, কঠিন দিন গেছে আর কি, মানে আলাদা চরম দিনগুলোর আপনি সাক্ষী আর আলাদা হয়ে যাওয়া, এর হিসাব হবে। দাদা, 2018 সালে যারা গুলি চালিয়েছিলেন বা শোনা যাচ্ছে তারাই নাকি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে যদি কোনো রকমভাবে বাঁচানো যায়, এরকম খবর কি রয়েছে আপনার কাছে? তখন বাঁচার চেষ্টা সবাই তো করে, কিরকম মনে, এবং আর্থিকভাবেও টাকা পয়সা দেওয়ারও চেষ্টা করেছে। মানে আপনার এবার যখন আপনার একদম চূড়ান্ত যখন আপনি ক্ষমতা নিয়ে আসলেন, টাকা পয়সা দিয়ে কি বলছেন তারা? না, একদম ডাইরেক্ট টাকা দিয়ে আমাকে বাঁচা, এবং আমার সেও পরিচিত, হ্যাঁ, সেও আমার পরিচিত নয় এরকম নয়, ঠিক, সে আমার পরিচিত, মাননীয় জেলা সভাপতির সামনেই টাকা দিতে এসছে, কিন্তু সবাইকে তো কেনা যায় না, কেনার তো জায়গা আছে। এই খবরটা ঠিক যে তারা বাঁচতে চাইছে আপনাকে আঁকড়ে, যে যদি কোনোভাবে আপনি মাফ করে দিতে পারেন আর কি? বাঁচতে তো সবাই চায়, এই পৃথিবীতে কে সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চায়, কিন্তু সবাই বাঁচতে তো পারে না, পাই না, সবারই তো ইচ্ছা আছে, সুযোগ দেওয়াও যায় না সবারই তো। আচ্ছা, আমাদের তো মন্ত্রই তাই, প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নিতে হবে। ঠিক, এটা একটা পুরো সার্কেল আর কি। তাহলে এই যে পৃথিবী যে গোল এবং সময় শেষ কথা বলে, এটাই তো প্রমাণ হচ্ছে। নিজে যদি ঠিক থাকেন তবেই সময় শেষ কথা বলবে।
ঠিক। নিজে যদি ঠিক না থাকেন তাহলেও সময় শেষ কথা নাও বলতে পারে। আপনি মনে করছেন আজকে S2S মিডিয়া চালাবো, কালকে আবার যদি মনে হয় আমি মিনিস্টার হব, তারপরে আমার মনে হয় যদি আপনার আমি একটা প্লেয়ার হব, সব তো হয় না। তারপরে আমার মনে হয়ে গেল আপনার আমি অনুব্রত মতন টুলু মণ্ডলের মতন পাথরের পয়সা তুলতে লাগবো। সবগুলো তো একসঙ্গে করতে পারবেন না। না না, সময় তো আপনি যে S2S মিডিয়াতে আছেন, লক্ষ্য স্থির যে হ্যাঁ আমাদের লক্ষ্য স্থির ছিল আমরা জিতবো, আমাদেরকে জিততে হবে, আমাদেরকে জেতাতে হবে, মানুষের সুরক্ষা দিতে হবে, সমাজ বাঁচবে না, পশ্চিম বাংলা বাংলাদেশের সঙ্গে যুক্তিকরণ চলছে, এটা তো হয়েছে বাস্তব। একদম 2021 সালে আমার 4 বার ভোটে হারাতে 4 বার দোকান লুট হয়েছে, ছোট্ট মোটো দোকান করে খায়, সেগুলো লুট। 4 বার দোকান লুট হয়েছে। 31 মাস ফেরাচ্ছিলাম আমি, এক চড়ও মারিনি কাউকে। আপনার মনে হয় দেখে আমি এক চড় মারতে পারি কাউকে? না, কিন্তু আপনি খুব কড়া সিদ্ধান্ত নিতে পারেন, সেটা আপনাকে দেখে বোঝা যায়। তাই তো। তো তারপরেও লুট হয়েছে, ওটা আমার ছিল না, লুট হয়েছে তো হয়েছে। তা আজকে মনে হচ্ছে না যে যারা আমাকে এরকমভাবে দুষ্টুমি সেদিন করেছিল তাদেরকে একটু সাজা দেওয়া উচিত? সকলকে বেঁচে থাকার জন্য সহযোগিতা করেছি। আপনি দেখেছেন এই প্রথম যেই পতাকা খুলছিল, সবার প্রথম মানা করেছি আমি। পাশেই আপনার বরুণের ফুল দোকান, ঠিক। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম ফোনটা কে করেছিল? আমাদের মাননীয় মন্ত্রী পরে প্রায় 1 ঘন্টা পরে জানতে পারেন, তার আগে প্রথম বলেছেন কোনো মতেই করা যাবে না। পারুলিয়াতে আপনি দেখেছেন আমি মন্ত্রীর সঙ্গে ছিলাম, 1 ঘন্টা আগে আমি পৌঁছেছি যে মারামারি করা যাবে না। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সংখ্যালঘু মানুষগুলো মানে এই ঘটনার পরে যেভাবে জগন্নাথ চট্টোপাধ্যায় বা আপনারা গিয়ে সবাইকে মানুষ হিসেবে দেখেছেন, এটা কিন্তু বিরাট প্রাপ্তি। নইলে তো আরও বড় ঘটনা ঘটতেই পারত। কারণ যারা 21 বা অন্য সময় যারা এই সম্প্রদায় বা এদের দ্বারা এফেক্টেড হয়েছে, তারা তো চাইবে যে তাদের উপরে ক্ষতি করতে, কিন্তু আপনারা সেটা করতে দেননি। আপনি পরপর 4 দিন আমি গোটা সিউড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় গিয়ে, এমনকি আপনি একটা জিনিস দেখুন, বিজেপির এই সিউড়ি বিধানসভার উত্থান এলাকা হলো করিদ্ধা। একদম করিদ্ধাই ছিল কিন্তু বিজেপির উত্থানের মূল জায়গা। ঠিক। সবার শেষে বিজয় মিছিল হয়েছে করিদ্ধায়, আমি করতে দিইনি। একটাও ঝামেলা শুনলেন না করিদ্ধাতে? একজনের বাড়িতে শুনেছেন যে ওর বাড়িতে কেউ গালাগালি করতে গেছে? শুধু গালাগালি, মারধরের তো অনেক বড় বিষয় হয়ে গেল, ঠিক। একজনও আপনি শুনতে পাবেন না। আমি 4 দিন 5 দিন সমাজকে সুস্থ রাখার জন্য প্রত্যেকটি এলাকায়, একদম সিউড়ি শহর থেকে শুরু করে রাজনগর থেকে শুরু করে চিনপাই, মাননীয় মন্ত্রীও গেছেন 2 দিন, আমরা 4 দিন আমি মনিটরিং করেছি এবং সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো দরকার নাই, তোমাদের দরকার আছে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, আইন এসছে, তোমার যদি কোনো বিষয় থাকে তুমি আইনের মাধ্যমে এসো, মারামারি করা পার্টির এজেন্ডা নয়, এবং এটা কোনো সমাধান না। না, এটা কোনো সমাধান নয়। তাহলে তো তৃণমূল আর বিজেপি, পার্থক্যই থাকে। আমি তো সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করে রাজনীতিতে এসেছি। ঠিক। মানুষকে সুরক্ষা দেওয়া, মানুষকে পরিষেবা দেওয়া, মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া, তার চিকিৎসা দেওয়া। এখনও পর্যন্ত আমি আমার ছেলের নামে একটা সংস্থা খুলেছি, যে কোনো ক্যান্সার বা থ্যালাসেমিয়া রোগী যদি হয়, আমি যেহেতু অর্থবহুল লোক নয়, তো ইমিডিয়েটলি আমরা সব থেকে বেশি যেটা প্রয়োজন রক্ত, ঠিক। এই দুটো পেশেন্টের রক্তের প্রচুর প্রয়োজন হয়। একদম। তো দুস্থ সেরকম রোগীরা থাকলে পরে আমি তাদেরকে আমি নিজেও দিই, তার সাথে সাথে সমাজের কিছু ছেলেকে ডেকে নিয়ে এসে হ্যাঁ করি। এটা আমার আইডিওলজি, সেই দিন প্রথম দিন থেকেই আমার এটাই আমার মূল কাজ। তো এখনও পর্যন্ত অনেকজনের যে বোম্বে গেলে কি করতে হবে, আপনার চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, সেখানেও কার সঙ্গে যোগাযোগ করে দেওয়া, তাদেরকে সুবিধা যাতে পায়। 100% তো কেউ কাউকে কোনো দিন দিতে পারে না, 100% নিজেকে দিতে হবে। সম্ভাবনা সবাই তো একরকম নয়, কিন্তু তারা যদি এখন অনেকে দেখা যাচ্ছে ভালো তৃণমূলের সার্টিফিকেট নিয়ে এসে অনেক জায়গায় তারা গুরুত্ব পাচ্ছে। যেমন এখন ঋতব্রত তৃণমূলে অনেকে বলছে ভালো তৃণমূল, আমরাই ভালো, আবার ওদিকে কালীঘাট তৃণমূল হচ্ছে খারাপ তৃণমূল বলে দেখা যাচ্ছে। এই যে ধরুন এই ভালো তৃণমূলের সার্টিফিকেট যে অনুব্রত মণ্ডলও দেখছি এখন ইয়েতে জয়েন করেছে, ঋতব্রত তৃণমূল।
এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? কারণ অনুব্রত নাকি এখন ভালো তৃণমূলের অংশ। তৃণমূলের ভালো হয় না, ঠিক। তৃণমূলের ভালো, মানুষের শরীরে বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ, নানা রকম অংশ থাকে, ঠিক। হার্ট, কিডনি। তৃণমূলের গোটা শরীরটাই খারাপ, ভালোর কোনো জায়গায় নেই, এক নম্বর বিষয়। দ্বিতীয় নাম্বার যেটা বিষয়, ঋতব্রত তৃণমূল রাজনৈতিক দলের লোক, মমতাও তৃণমূল রাজনৈতিক দলের লোক। দুটো দলের নাম কিন্তু একটাই, তৃণমূল। তারা কিন্তু কেউ বিজেপির নয়। সুতরাং কোনটা আমাদের দৃষ্টিতে সকলেই খারাপ তৃণমূল, ওদের দৃষ্টিতে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। তৃণমূলের লড়াইয়ে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, সেটা ওদের আভ্যন্তরীণ বিষয়। এখানে বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং আমাদের দৃষ্টিতে যে সেদিন যা ছিল, তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই মার্ডারার, তৃণমূল মানে র্যাপিস্ট, তৃণমূল মানে সমস্ত খারাপের যা খারাপ হয়, খারাপের খারাপ, সেটা তৃণমূল। আর ওদের মধ্যে ভালো আর তৃণমূল যদি নিজেরা ভাগাভাগি হয়, তাহলে বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক। একটা সর্বভারতীয় ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে যারা তৃণমূল থেকে সাংসদরা গেছেন তারা এনসিপিতে জয়েন করেছে, তারা আলাদা ব্লক চেয়েছে, ঠিক আছে, হয়তো আগামী দিন এনডিএ শরিক হতে চেয়েছেন, সেটা দেখা যায়। আবার আমরা দেখলাম যে রাজ্যসভায় 3 জন সাংসদ পদত্যাগ করলেন এবং তারা বিজেপির টিকিটে আবার বিজেপিতে জয়েন করার পরে যাচ্ছে। কিন্তু রাজ্য তরফে আমরা দেখতে পাচ্ছি যে 2-1 জন 3 জন বড়দের যারা রয়েছে তাদের জন্য দরজা খোলা হয়েছে, কিন্তু নিচু স্তলায় এখনও পর্যন্ত বিজেপি কোনো দরজা খোলেনি যেখানে সাধারণ মানুষ লাইন দিয়ে ঢুকতে পারে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? সুখেন্দু শেখর রায় নির্বাচনের পূর্বে রিজাইন দিয়েছে, নির্বাচনের পরে নয় কিন্তু। আচ্ছা, আপনারাই তো খবর করেছেন। এবং এই দলের প্রায় 1-1.5 বছর ধরে নানা রকম লেখালেখি সুখেন্দু শেখর রায় করছেন, বিরোধী মানে হ্যাঁ, মমতা বিরোধী। সুতরাং সুখেন্দু শেখর রায়ের বিষয়টা দেখুন, আমাদের দলেও তো অনেকজন তৃণমূলে গিয়ে আবার ফিরে এসছে, ঘরের ছেলে তো ঘরে ফিরে আসবেই, ঠিক, ঘরের ছেলে অনেক ঘরে ফিরে এসছে। সুখেন্দু শেখর রায় নির্বাচনের পূর্বে, তার মানে সরকার থাকাকালীন রিজাইন দিয়েছে। একদম। আর 2 জন ব্যক্তি যে আছে তারা পশ্চিমবাংলার নন, ঠিক। সুতরাং পশ্চিমবাংলার রাজনৈতিক ইফেক্টেড তারা হওয়ার বিষয় নয়। ওনাদের 2 জনের নাম আমিও ঠিকভাবে জানতাম না, আমি শুধু সাংসদ জানতাম। ও একজন সুস্মিতা দেব তো ত্রিপুরার লোক, ভদ্রমহিলা শুনেছি ত্রিপুরার, উনি বাংলার নন। আর একটা কি বাইচ, ওর নামটা আমিও ঠিকভাবে এখন বলতে পারি না, এখন জানি না, তো সাধারণ মানুষ জানেই না। সুখেন্দু শেখর রায় পদত্যাগ করার পরে জানা গেল। হ্যাঁ, ও সত্যিই আমি জানতাম না, আমি নাম জানতাম, রাজ্যসভা সাংসদ 3 জন আছে, কিন্তু এত কঠিন নাম, সেই তাদেরকে। আপনাদের কাছে আসছে না রোজ, দাদা আমি যেতে চাই, আমাকে নিন, বা এরকম ফোন টোন আসছে না, বা আমাদের জন্য একটু দরজা খুলুন? এটা তো স্বাভাবিকভাবেই যারা রাজনীতি করে, যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যারা ভাবছে হয়তো আবার, তারা কি শুধু আপনার কি মনে হচ্ছে বাঁচার জন্য আপনাদেরকে ফোন করছে, না সত্যি করে দলটাকে ভালোবেসে আসতে চাই এরকম মনে হচ্ছে? না, ওরা বিশ্লেষণের সময় হয়নি। বিজেপিতে আসার, বিজেপি করার, বিজেপি হওয়া পার্থক্য আছে, অনেক সমস্যা, এই 4টিখানি বিষয় নয়। তাই যদি না হতাম তাহলে আমার মতন একজন ক্ষুদ্র পরিবারের ছেলে, ঠিক, একদম গ্রামে, আমার একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, নিম্ন মধ্যবিত্ত থেকেও খারাপ, একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা, আমার পিসিও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে নেই, আপনার পরিবারের সেই আমার কাকা ভারতীয় জনতা পার্টির সদস্য, আমাদের স্বর্গীয় তপন শিকদার তখনকার রাজ্য সভাপতি 1990 সালের, বা আদর্শে আমার কাকা এই বিজেপির সঙ্গে যুক্ত। কেউ কিন্তু আমাদের পরিবারের সদস্য নিয়েছে আর কি। আমি বিজেপিকে ভালোবাসি, আমার কাকা 1990 সালের স্থায়ী সদস্যপদ আছে, অ্যাক্টিভ মেম্বার। তো সেইখান থেকে পার্টি আমাকে 2 বার জেলা সাধারণ সম্পাদক করেছেন। এটা এই জায়গা থেকে আপনাকে ভাবতে হবে, এই দলটার নাম বিজেপি। সেটা তো এবারে যে প্রার্থী চয়ন, সেটা দেখে তো অনেকটা পরিষ্কার হয়ে গেল, কারণ প্রার্থী এত সাধারণ, এবং যারা একদম সাধারণ বিজেপি কর্মী, ওই ক্রিম মাখা ফর্সা রংচঙের লোকদের কিন্তু বাদ দিয়ে একদম গ্রাউন্ড রিয়েলিটিকে অ্যাক্সেস করে যে এবার প্রার্থী বাছাই, সেটা কিন্তু এটাই প্রমাণ করে যেটা আপনি বলছেন আর কি।
একদম অতি সাধারণ থেকে কর্মী যারা তাদেরকেই প্রার্থী করা হয়েছে, বলে বাছাইটা একটা বিরাট ব্যাপার। দলটা আমাদের ওরকমভাবেই চলে। এই ভারতীয় জনতা পার্টি একমাত্র দল, সারা বিশ্বে কোনো দলের রাজনৈতিক দল নেই 14 কোটি মেম্বারশিপ, 14 কোটি সদস্য আছে বর্তমানে। ঠিক, আমরা যদি এখন মেম্বারশিপ করাই আমার মনে হয় 25 কোটি হয়ে যাবে। কোন জায়গায় যাবে ধারণা করার বাইরে। বিস্ফোরণ হয়ে যাবে সদস্য। হ্যাঁ, স্টপ করা আছে এখন। হ্যাঁ, এখন হবে না, এখন সম্ভব নয়। পার্টি একটা তৃণমূল তো নয়, হঠাৎ করে বিজেপি থেকে তৃণমূল ছিল, যা তোকে সহসভাপতি করে দিলাম, ওখানে বাড়িতে লাস্ট থেকে নিয়ে সভাপতি। হ্যাঁ, এই যা করে দিলাম ওখানে করে দিলাম, এই যে বিষয় ওদের যা করে দিলাম। আমাদের দলের 6 বছর পর পর নির্বাচনের মাধ্যমে, মেম্বারশিপের মাধ্যমে, তাও সদস্যপদ এমনি নয়, যে টাইমে মোবাইলে আপনি ওটিপি দেবেন না বলেছে, সেই টাইমে আমরা বাড়িতে গেছি, ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করেছি, মোবাইলে ওটিপি পাঠিয়েছি, সেই ওটিপি নিয়ে ফিজিক্যালি ফটো আপলোড করে তাকে সব মেম্বারশিপ করা হয়েছে। মানে এমনি গেলাম আর করে দিলাম এরকম বিষয় কিন্তু নয়। এই তো মানে লাস্ট যেটা হলো এটা আবার তার 6 বছর পর আবার হবে, লোকসভা নির্বাচনে আগে বোধহয় হয়েছিল। হ্যাঁ, 2024 আমাদের এটা নামই ছিল 2024 সালে মেম্বারশিপ চলছিল, 25 সালে শেষ হয়েছে। এবং ওখান থেকেই বুথ সভাপতি পরে মণ্ডল সভাপতি পর জেলা সভাপতি পর রাজ্য সভাপতি ঘোষণা হয়েছে। মানে পুরো একটা নিয়ম ফলো করে। হ্যাঁ, নিয়ম সিস্টেমের মধ্যে, এবং বিজেপি সিস্টেমের মধ্যেই চলে। হ্যাঁ, সিস্টেমেটিক দল, রেজিমেন্টের দল, এবং একটা গঠনতন্ত্র আছে, সিস্টেমের বাইরে চলে না। আপনার দল এই 2.5 মাসেই তাদের কথা ফেরত দিয়েছে, তৃণমূল ঢুকছে বলে অনেকে অভিযোগ করছে। এবং আগামী দিনে আপনারা যারা লড়লেন, মানে যারা বিজেপিকে আনলেন, তারাই পেছনের সারিতে চলে যাবেন না তো? এরকম একটা আশঙ্কা কি তৈরি হচ্ছে? এবং আমি এটাও জিনিস দেখছি যে যারা আপনার সিউড়ির বেশ কিছু বিজেপি কর্মী, তাদের মধ্যে কিছু কিছু ক্ষোভ হচ্ছে, তারা ফেসবুকে পোস্টও করছে যে আমরা সংগঠনটাকেই ভালোবেসেছি, অমুক তমুক। তো এটা কেন হচ্ছে বলে মনে হয়? প্রকৃত বিজেপি 4 তারিখের আগেও তো আমরা জানতাম না আমরা সরকার আসছি। ঠিক, 2021 সালে চরম পরিমাণের অত্যাচারের পর আমি নিজেও রাত্রি ছাড়া ছিলাম, বাড়ি ছাড়া ছিলাম না, রাত্রি ছাড়া ছিলাম। যেহেতু আমি সেরকমভাবেই জীবনযাপন করি যে আমার কাছে আসলে পরে আমি দেখে নেব, আমি ক্যামেরার সামনে হোক বা যে কোনো সামনে হোক বলতে আমি দ্বিধাবোধ করি না। আপনি স্ট্রেট কাট আর কি, আমি নিজের মতো করে চলি। ঠিক, প্রায় 300 জন কর্মীকে হত্যা করা হয়, মায়ের বুক খালি করে দেওয়া হয়, কয়েক হাজার কর্মী বাড়ি ছাড়া হয়। আমাদের পারুলিয়া অঞ্চলে বাড়ির গরু ছাগল থেকে শুরু করে সমস্ত জিনিস সমস্ত বিজেপি কর্মীদের লুট করে নেওয়া হয়। তারপরেও কিন্তু সেই কার্যকর্তারা বুক চিতিয়ে লড়াই করে এই 2021 সালের নির্বাচন করেছে। তৃণমূল বিরোধী থাকাকালীন আমরা যত বুথে পোলিং এজেন্ট বসিয়েছিলাম তারা অর্ধেক বুথে বসাতে পারেনি। 2021 সালে এত নির্মম অত্যাচার করার পরেও কিন্তু বিজেপির লোকরা বিজেপি করেছে। সুতরাং বিজেপির কার্যকর্তারা কিছু পাওয়ার কিছু চাওয়ার আশাই করে না। বিজেপির কার্যকর্তারা বিজেপিকে প্রতিষ্ঠা করার জন্য এসছে। আমি তো এখনও বলছি যে পার্টি যদি মনে করে এই মুহূর্তে দল চালানোর জন্য আমাকে অন্য জায়গায় যেতে হয়, আমি আমার জায়গায় আরও যদি দক্ষ কেউ আসে তার দায়িত্ব পালন করুক নিয়ে আমি খুশি হব। দলের সংগঠনই শেষ কথা। আর মানুষ এই অপশাসন মুক্ত চেয়েছিল, বিজেপির কার্যকর্তারা অপশাসন মুক্ত করার জন্য লড়াই করেছে। বিজেপির কার্যকর্তাদের হারিয়ে যাওয়ার কিছু বিষয় নেই, আর কিছু পাওয়ারও কিছু নেই। বিজেপি কত কিছু পাওয়ার জন্য সরকার এলেন, দল বদল হয়ে গেল, রাজ্যে ক্ষমতায় আত্মতুষ্টি আসছে, মনে মনে খুশি হচ্ছেন? তখন খুশি হচ্ছে, আত্মতুষ্টি আসছে না। দায়িত্ব বেড়ে গেছে। আমি রাত 2টো পর্যন্ত ফোন ধরি এবং সকলের সঙ্গে আপনি যদি আমার সঙ্গে, আমি যদি আপনার ফোনটা ধরতে পারি,
কখনো কখনো এমন হয় কোনো বড় মিটিং আছেন বা কোথায় আছেন এমন জায়গায় ধরা গেল না সেরকম হতে পারে, তাকে ঘুরিয়ে কিন্তু সবার ক্ষেত্রেই হয়, normal। প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই হয়, এরকম টাইপে হয়। এখন যেমন আমি ধরুন আপনার কাছে আছি, প্রায় 2 ঘন্টা ধরে আপনার ফোন বন্ধ আছে, হ্যাঁ ফোন বন্ধ আছে, তাও এক দুটো ফোন অন্য ফোনে চলে আসছে, ঠিক। তো তাদেরকে ঘুরিয়ে করা কিন্তু আমার নৈতিক কর্তব্য, এটাই বিজেপি সংস্থা। একজনকে খুব প্রয়োজনেই ফোন করে, ধরে নিয়েই ফোন তো ব্যাক করাই উচিত। আমরা তো রাত 2টো পর্যন্ত মানুষকে তার সঙ্গে কথা বলছি, আমরা হয়তো 100% সবটাই দিতে পারবো এটা নয়, কিন্তু তার শোনা, যতটুকু দেওয়া, তাকে ঠিক পথ দেখানো, এটা আমাদের কাজ। এখানে আত্মতুষ্টির কোনো জায়গায় নেই, বিজেপিতে আত্মতুষ্টির কোনো জায়গায় নেই। ঠিক। বিজেপির মন্ত্রীকে নাম, আমাদের বিজেপির এমএলএ রেখা পাত্র, বিজেপির এমএলএ অভয়ার মা রত্না দেবনাথ, কলিতা মাঝি পরিচায়িকার কাজ করতেন, লোকের বাড়িতে পরিচায়িকার কাজ করতেন। ভারতীয় জনতা পার্টি কলিতা মাঝিকে ক্যান্ডিডেট করেছেন, কলিতা মাঝি মানুষের সমর্থনে জিতেছেন, কলিতা মাঝি আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী। বাবা যায়। আর এই বিজেপিতে কেষ্টমোড়লের ট্যাঙ্কিতে মুড়ির ট্যাঙ্কিতে টাকা পাঠানোর দরকার নেই। একদম। বিজেপির সংগঠনের জন্য বিভিন্নভাবে কাজ চলছে, প্রত্যেক দিন চলছে। মাননীয় নীতিন নবীনজি কেন্দ্রীয় সভাপতি, আপনি বলুন না কজন জানতো নীতিন নবীনজির নাম? একদম, মানে উনি যখন সভাপতি হিসেবে ঘোষণা হচ্ছে, মানে এবং মানে অনেকেই জানেই না যে এই ভদ্রলোক কোথায় ছিলেন, কোথা থেকে এলেন। পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি আমাদের মাননীয় সমীপ ভট্টাচার্য, আপনারা কেউ ভাবতে পেরেছেন? সংগঠনে তো অনেক তাবড় নেতা ছিলেন। এটাই বিজেপি। একটা মিডিয়ার কনভেনার ছিলেন, মিডিয়ার মুখপাত্র ছিলেন, সেখান থেকে রাজ্য সভাপতি। এবং এবারে কাছ থেকে দেখেছি, আমি খুব কাছ থেকে দেখেছি সমীপদাকে দীর্ঘদিন ধরে। সবাইকে পুরনো বিজেপির যারা নতুন তাদেরকে একসাথে নিয়ে একসাথে কাজ করা, এবং 21-এর পরে এই সময় 26-এর নির্বাচনটাকে মানে খুব দক্ষতার সঙ্গে একদম একটা সমন্বয়, এটা মানে অসাধারণ একটা দেখা গেছে এবারে। এটা মানে এক বাক্যে সবাই স্বীকার করবে। এবং উনি এসেই যেটা বলেছিলেন যে আমার কাছে পুরনো নতুন বলে কিছু নাই, আমাদের কাছে যে টাস্ক এসেছে সেটাকে ফুলফিল করতে হবে, ওনার একদম এটাই বার্তা ছিল, এবং সেটা আপনারা সবাই মিলে করেছেন, তাই তো? এই আমাদের জেলায় যারা একটা শোনা যায় যে বিজেপির ওয়াশিং মেশিনে ঢোকানো হলো এবং ঢোকার পরে অনেকে স্বচ্ছ হয়ে বেরিয়ে যায়, যেটা বিরোধীরা অভিযোগ করে। তো এই যে অনেকে যারা লাইন দিয়ে আছে যে এবার ঢুকতে হবে বা আপনাদেরকে অনুরোধ করছেন, তাদের জন্য একদম কড়া বার্তা কী আছে? একটা নাম বলুন তো, যেই ওয়াশিং মেশিনে ঢুকে আমাদের জেলার সভাপতি হয়েছে। একটা নাম বলুন তো, ওয়াশিং মেশিনে ঢুকে আমাদের জেলায় রাজ্য সভাপতি হয়েছে। বিজেপিতে এসে সংস্কারিত হতে হবে, সংযত হবে, বিজেপি হতে হবে। বিজেপি হওয়ার পরে যদি আপনাকে বিজেপি মনে করে, আমাকে স্বর্গীয় মুকুল রায়, তো আমি তো 2009 সাল থেকে এই বিজেপির সঙ্গে ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন রকমভাবে যুক্ত। মুকুল রায়কে 4 বছর, মুকুল রায় তৎকালীন তৃণমূলের নেতারা বলতেন মুকুল রায় সিম্বলের প্রথম অ্যাপ্লিকেশনটা দিয়েছেন, মুকুল রায় দলের সর্বময় কর্তা ছিলেন। সেই মুকুল রায়কে বিজেপি 4 বছর কোনো পদ দেয়নি। ঠিক, আপনি জিজ্ঞেস করে দেখবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অন্য দল থেকে এসছেন, জয়েন করার পরে উনি কি বলেছিলেন? রাজ্য সভাপতি যদি বলে আমি দেয়ালে চুন মারবো, রাজ্য সভাপতি বলে যদি আমি দেয়ালে পোস্টার লাগাবো। এসছেন, পালিয়ে যাননি, দাঁতে দাঁত চেপে লড়ে গেছেন ছিলেন। হেরে যাওয়ার পরে ছিলেন, প্রত্যেকটি বাড়িতে গিয়েছেন, প্রত্যেকটি পাড়ায় মিটিং করেছেন, প্রত্যেকটি এলাকায় মিটিং করেছেন, এবং মমতাকে 2 বার হারিয়েছেন। আর হচ্ছে সব জায়গায় পৌঁছানো, ওই যে একটা গাড়ি নিয়ে মার খাওয়া, ধর খাওয়া, আটকানো, গালাগালি দেওয়া, তারপরেও কিন্তু বিজেপিটা করেছে। রাজীব ব্যানার্জির মতন কিন্তু এডাল থেকে ওডাল করেননি, করেননি। আজকে মুখ্যমন্ত্রী, বিজেপি হয়েছে। বিজেপিতে ওয়াশিং মেশিনে ঢুকেই সঙ্গে সঙ্গে যা তোকে অমুক সভাপতি করে দিলাম, যা তোকে এমপি করে দিলাম, তোকে এমএলএ করে দিলাম। আপনি তৃণমূলে বলুন তো, আচ্ছা কেন তৃণমূল ভেঙে গেল? কেন তৃণমূলের লোকরা, এই কারণেই তৃণমূলের লোকরা কেন বলছে যে আমরা অভিষেক ব্যানার্জিকে মানছি না? বিজেপিতে বলছে না তো,
তাহলে ওয়াশিং মেশিন তৃণমূল না বিজেপি? বিজেপিতে ওয়াশিং মেশিন বা কোনো কিছুর জায়গা নেই। বিজেপিতে আসা সহজ, থাকা কঠিন। মানে ডে টু ডে লড়াইটা আরো কঠিন। বিজেপি হলে বিজেপি হতে হবে। বিজেপি আসলে, সরকারে আসলেও পরেও, সরকারে আসার পরেও আজকে আপনি যদি তৃণমূলের কোনো লোক জয়েন করেন, কেউ ভয়ে বাঁচার জন্য করছে, কেউ ভাবছে হয়তো আমি এবার গেলে পরে হয়তো বালির ঘাট চালাতে পারবো, বা আমি কয়লা চুরি করতে পারবো, আবার চলে যাবেন। হবে না, এখানে জায়গা নেই, বিজেপিতে জায়গা নেই। তো এই বীরভূম এখন বন্ধ যতক্ষণ না কেন্দ্রীয়ভাবে কিছু হবে। দরজা খুললেও থাকতে পারবেন না তোরা। মানে এতটাই তেজ আর দীপ্তি যেখানে সবাই টিকতে পারে। দেখুন, বিজেপি যদি মনে করতো 2021 সালে যারা হিংসা করেছে তাদের পিঠের চামড়া নিয়ে ডুগডুগি করে দেবো, 5 মিনিট সময় লাগতো না। আমার মনে করলে আজকেও পারা যায়। আমাদের যারা কার্যকর্তা, যারা কর্মী, মার খেয়ে খেয়ে প্রত্যেকটি পিঠে কালশিট পড়ে আছে, জেল খেটেছে, মার খেয়েছে, থেকেছে, তারপরেও বিজেপি করেছে। তাদের কাছে হারিয়ে যাওয়ার কি আছে? কিন্তু বিজেপি একটা আদর্শ নিয়ে চলে, আর একটা বিজেপি আদর্শযুক্ত দল। ঠিক, বিজেপি একটা সংস্কারিত দল। হঠাৎ করে জয় বাংলা, হঠাৎ করে সর্দি কাশি হলে ছেলেদের একটু দুষ্টুমি করবে, তার মানে ধর্ষণ করতে হবে, এসব হয় না। বিজেপি একমাত্র দল, বিজেপির ছেলেরা যদি কোনো কিছু করে তাকে অ্যারেস্ট করে দেয়, কোনো ক্ষমা নেই। সমাজের মানুষকে যা বার্তা আমরা দিয়েছি, সেই বার্তা কার্যক্রম কার্যকরী করার আমাদের মূল কাজ। সেটাই হ্যাঁ, এখানে কোনো জায়গা নেই আমি হঠাৎ করে সরকারে চলে আসলো আর আমি 1000 কোটি টাকা মালিক হতে যাওয়ার জন্য বিভিন্ন রকম করতে লাগলাম। এটা কিন্তু বিজেপি নয়। এইখানে বিজেপিতে ওরকমও হয় না, তৃণমূলে হয়। আচ্ছা, বীরভূম জেলার 2জন আমরা মন্ত্রী পেয়েছি, জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের বিধানসভায় এবং ময়ূরেশ্বরে দুধকুমার মণ্ডল কৃষিমন্ত্রী। এই মুহূর্তে বীরভূমের সংগঠনকে আরও সাজাতে বা বীরভূমের সংগঠনকে আরও ভালোভাবে গড়ে তুলতে এই সমস্ত যারা মন্ত্রী রয়েছেন, আপনারা কিভাবে তাদেরকে কাজে লাগাবেন ভেবেছেন বা কোনো প্ল্যান করেছেন? কোথাও নিয়ে যাওয়া, আরও ভালো করে প্রোগ্রাম করা, এই নিয়ে কোনো কিছু পরিকল্পনা করছেন? দেখুন, আপনাদের দৃষ্টিতে যে জেলা, আমাদের দৃষ্টিতে সেরকম জেলা নয়। আচ্ছা, আমাদের দৃষ্টিতে আমাদের জেলায় একটাই মন্ত্রী, মাননীয় শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়। আচ্ছা, আমাদের জেলা মাননীয় দুদ্দা, দীর্ঘদিনের আমাদের অখণ্ড বীরভূমের সভাপতি ছিলেন, ঠিক, দীর্ঘদিনের লড়াকু কর্মী, উনি বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি মন্ত্রী। আচ্ছা, আমাদের জেলার নন। ঠিক। বাকি পার্টি আর সরকার এক নয়। একদম। পার্টি সংগঠন চালাই, সংগঠনের সর্বময় কর্তা সভাপতি, সরকারের সর্বময় কর্তা মাননীয় মন্ত্রীগণ। জেলার কমিটি আছে, কোর কমিটি আছে, কোর কমিটির সমস্ত সদস্য মাননীয় মন্ত্রী। সর্বোপরি মন্ত্রী তো আমাদের বাড়ির লোক, দাদা, আমাদের অভিভাবক। একদম। তিনি তো সংগঠনের সঙ্গেই যুক্ত। একদম। উনি তো সংগঠনের এখনো পর্যন্ত রাজ্য সহ সভাপতি। ঠিক। পদাধিকারী বলে উনি তো আমাদের আমাদের হেড, একদম, রাজ্যের সহসভাপতি, রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন। আমাদের মতন দলে একটা সাধারণ সম্পাদক হওয়া মানে অনেক বড় বিষয়। এটা কিন্তু অন্য দল নয়। পার্টি উইথ দ্য ডিফারেন্স, ভারতীয় জনতা পার্টি এ কারণে বলা হয় সাধারণ সম্পাদকের বিরাট ক্ষমতা। সংগঠনের কোনো কিছু করার দায়িত্ব সাধারণ সম্পাদকদের। তো টোটাল সংগঠনের সিস্টেমকে নিচের স্তরে নামানোর সাধারণ সম্পাদক দায়িত্ব। পার্টির সাধারণ সম্পাদক ছিলেন, মন্ত্রীর আগে তো উনি নেতা আমাদের। এই যে জগন্নাথদা কদিন আগে এলেন, এখানে দরবার করলেন, তো তারপরে যাওয়ার আগে আপনাদের একটা মিটিংও হলো কর্মীদের নিয়ে, জেলা কোর কমিটিও মিটিং ছিল। কোর কমিটি মিটিং হলো, কি বলা গেল যে কতটা আরো বেশি সংগঠনকে শক্তিশালী করতে হবে? এগুলো যদিও বাইরে বলার বিষয় নয়। না, দেখুন, সংগঠনের বিষয় যেটা বাইরে ভেতরের কিছু নয়। সংগঠনের মতন চলছে, সংগঠনকে উনি সহযোগিতা করছেন। প্রথম আগেও করেছেন, তারও আগে করেছেন, আজও করছেন। আমাদের সংগঠন হঠাৎ করে আপনি আজ দল ক্ষমতায় চলে এসছে, আমি যদি আজকে বুথে বসে 500টা বুথ কমিটি তৈরি হবে, কিন্তু আমাদের সংগঠনের সেই সিস্টেমটাই তো নেই। বুথ সভাপতি আমার ওই ঠিক টাইমে তৈরি হয়ে গেছে, আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ ঠিক টাইমে তৈরি হয়ে গেছেন, মণ্ডল সভাপতি ঠিক টাইমে তৈরি হয়ে গেছেন, জেলা সভাপতিও ঠিক টাইমে তৈরি হয়েছে। ওইখানে আর চাইলেও আমরা চেঞ্জ করার আমাদের কাছে ক্ষমতা নেই। আমাদের 4 থেকে বসিয়ে দিলাম, এসবের কোনো জায়গা, এসব কোনো জায়গাই নেই।
আমাদের একটা মানে কাউকে খুশি করার ব্যাপার না, নেই। কোনো খুশি করা হবে না। হ্যাঁ, বুথে আমার বুথের কাজের জন্য আমি অনেক লোককে আসুন বসি, আপনাদের সঙ্গে আলোচনা করি, আসুন আমরা একসঙ্গে মিলে যাই, একসঙ্গে মিলে আমাদের গ্রামের উন্নয়ন করি। সরকার এসছে এখন উন্নয়নের জন্য, পার্টি সংগঠন বুথে 10 জনের কমিটি আছে, কোনো বুথে 21 জনের কমিটি আছে, 19 জনের কমিটি, যে যেরকম সেই টাইমে করতে পেরেছে তারাই পার্টির মূল সম্পদ। ঠিক। সে আমার যে বুথ সভাপতি যেরকমই হোক, ওই টাইমে বুথ সভাপতির দায়িত্ব পালন করে বুথের পোলিং এজেন্ট হয়েছেন, বুথের প্রত্যেকটি কাজ করেছেন, বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দিয়েছেন, প্রার্থীর জন্য প্রচার করেছেন, পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন, সেই আমার বুথ সভাপতি। এখানে হয় সমস্ত কেন্দ্রীয় স্তর থেকে, মানে হঠাৎ করে আমার মনে হলো বুথ পাল্টে দিলাম এরকম বিষয় না। সুন্দর যে মনে হলো যে সঞ্জয়কে আজকে বুথ সভাপতি করে দেবো, এরকম কোনো অপশন নেই। একদম 3 বছর কোনো সিস্টেমই নেই। আচ্ছা, এটা হয় না ওরকম, তৃণমূল হয়, এটা আমাদের দলে হয় না। ঠিক। একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনাকে, আপনি নাকি নরমে গরমে থাকতে পছন্দ করেন, অনেকটা নারকেলের মতো, আপনার উপরটা খুব কঠিন কিন্তু ভেতরটা বেশ নারকেলের শ্বাসের মতো নরম, এরকম বিষয়ে আপনার সম্পর্কে মতামত, আপনি কি বলবেন? দেখুন, সংগঠনে 2-3টে বিষয় আছে, ঠিক। আমরা কেউ শক্ত নয়। বা আপনাকে ভেদ করব কি করে, যে নরম অংশটা পেতে হবে তো আমাকে? শক্ত চেয়ারটা, শক্তের বাইরে, এই চেয়ারের বাইরে আমি নরম, আমি চেয়ারে শক্ত, চেয়ারে কিন্তু শক্ত নয়। আমি যদি কোনো একটা সংগঠন, যে কোনো সংগঠন, আপনি একটা কর্ণধার, S2S এর কর্ণধার, সেখানে যদি আপনার সমস্ত সিস্টেম যদি ঠিক না থাকে, আপনি যদি একজন, আমরা কেন একটা হালকা নরম মনোভাব নিয়ে চলুন, হ্যাঁ, তাহলে তো কালকে আপনার এই ক্যামেরা চুরি হয়ে যাবে, পরশুদিন ক্যামেরার লাইট চুরি হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য ছিল কি, পশ্চিমবাংলাকে রক্ষা করা। বিজেপিকে ক্ষমতা নিয়ে আসার উদ্দেশ্য কিন্তু বিজেপি ছিল না, এটা আপনার ভালো করে দেখুন। বিজেপি ক্ষমতা 5 মিনিটে চলে আসতো। বিজেপি ক্ষমতা আসা মনে করলে 2021 সালের একদিন পরে 5 মিনিটে বিজেপি ক্ষমতা চলে আসতো। ঠিক। বিজেপি সমস্ত মেশিনারিং সিস্টেম সেন্ট্রালে বিজেপির, রাজ্যপাল 356 ধারা জারি করে দিত, কোনো ব্যাপার ছিল না। বিজেপি সেদিকে যায়নি না, মানুষের ভোটে নির্বাচিত হয়ে। হ্যাঁ, বিজেপির সমাজকে বাঁচানো, সমাজকে সংস্কার করার লক্ষ্য ছিল। আর সমাজকে সংস্কার করার লক্ষ্যে যদি সংগঠনে অনেক সময় একসঙ্গে থাকলে অনেক কিছু ভুল হয়, ভ্রান্তি হয়, সেইখানেই কোনো এক জায়গায় করা 2-1টা সিদ্ধান্ত নিতে হয়, সেটা পার্টির সিদ্ধান্ত, চেয়ারে বসে থাকার সিদ্ধান্ত। আপনাকে নাকি জেলায় অনেকে বাল ঠাকরের সঙ্গে তুলনা করে, আপনি কি মানেন? দেখুন, এটা তাদের নিজস্ব বিষয়, এটা এই বিষয় নিয়ে আমি আর কি মন্তব্য করতে পারি। বিষয়টা হলো এরকম ভাবার কারণ কি মনে হয় আপনার, মানে আপনার কি কারণ, মানে আপনার মধ্যে কোন বিষয়টা অনেকে ইয়ে পায়, এটা তাদেরই প্রশ্নের উত্তর দিতে পারে। তাদেরই উত্তর দেওয়া, মানে তারাই বলতে পারবে। যাক, আপনার কথা, আপনার মুখে শুনেও আমার ভালো লাগলো। অ্যাকচুয়ালি ওনারা দেখেছেন যে আদর্শ কোনো কিছু নির্বাচনে না দাঁড়িয়ে, কোনো কিছু না করেও আমার অনেক সম্মানের জায়গা বালা সাহেব ঠাকরে। আমি যদি আমাকে বলেন 5 জনকে সব থেকে বেশি প্রিয় মানুষ, তার মধ্যে একজন বালা সাহেব ঠাকরে। সারা জীবন কোনো কিছু না জায়গায় না করে একদম নিশ্চিন্তে জীবনযাপন করে, সুন্দর একটা মানুষকে সুন্দরভাবে জীবনযাপন করতে যা প্রয়োজন সেই পালন করেছেন। এবং হিন্দুদের স্বার্থে যে কাজ বালা সাহেব ঠাকরে করেছেন, আমি বোম্বেতে থেকে যা দেখেছি, যা শুনেছি, ওই যে গোধরা পরবর্তী ঘটনার পর যে সব চারিদিকে গোটা ভারতবর্ষ জুড়ে যে দাঙ্গা লাগানোর বিষয় চলছিল, তো ওই রাস্তায় দাঁড়িয়ে পেটের শিশুদেরকে কেটে বার করে দিয়েছিল, তারপরেই তো বালা সাহেব ঠাকরের যে ভূমিকা, সেই ভূমিকা অতুলনীয়। এবং ভারতবর্ষের জন্য যে চিন্তা ভাবনা, আজকে আমার দুঃখ লাগছে বালা সাহেব ঠাকরের পুত্র সেই জায়গায় নিজের বাবার মতো চরিত্র পালন করতে পারলো না, চরিত্রই পালন করতে পারলো না। তো দেখুন, এটা যে একটা ওইরকম টাইপের থেকে ওইরকম মনে কর্মীরা অনেকজনে অনেক কিছু মনে করে। আপনি কখনো শুনেছেন এই কথাটা? না, আমার কাছে শুনলে। না, আমি শুনেছি, 2-1জন বলে, এরকম মানা করি বলতে, কিন্তু সবাই আছে, আমরা নরেন্দ্র মোদীকে ভগবান মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি অনেক জায়গায় বলি, আজ থেকে 15-20 বছর পরে যেমনভাবে অনেক ঋষি মহর্ষিকে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করছি, নরেন্দ্র মোদীকে ভগবানের শীর্ষে মানুষ নিয়ে যেয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করবে।
এটা আমরা, এটা তো নরেন্দ্র মোদী যদি শোনেন, যেরকম হওয়ার বিষয়, আমার একটা ভালো লাগার বিষয় থাকতে পারে, আপনার আলাদা ভালো লাগার বিষয় থাকতে ভালো লাগে, সবাইকে সাধুবাদ, ধন্যবাদ এরকম ভাবার জন্য। তবে বালা সাহেব ঠাকরের নখের যোগ্য হওয়া খুব বালা সাহেব ঠাকরে সচিন তেন্ডুলকার একটাই হয়, একদম বালা সাহেব ঠাকরে একটাই হয়েছে। না মানে মূল কথা হচ্ছে যে কিছু কিছু আমরা কর্মীরা যারা থাকেন, মানে আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তাদেরকে এমন মানে এতটাই পছন্দ করেন আপনার এই বিষয়গুলো, এবং তার সঙ্গে মানে চরিত্রে আপনার একদম যা কিছু স্টেট কার্ড, এই বিষয়টা আর কি অনেকে কর্মীকে আর কি পছন্দ করেন বলেই তারা হয়তো আপনাকে এরকম আর কি একটু গুরুত্বের জায়গা থেকে আপনাকে এইভাবেই বলেন আর কি, এটা তাদের আর কি বিষয়ে হয়তো তাদের মনে হয় বালা সাহেব ঠাকরের চরিত্রের সঙ্গে আমার চরিত্র হয়তো মিল খুঁজে পান, খানিকটা হলেও মিল খুঁজে পাওয়ার তো অসম্ভব ব্যাপার। পাকিস্তানের সঙ্গে খেলা চালালে ইডেনে এসে পিচ করে দেবো বলছে, সাপ ছেড়ে দেবো বলছে। এই বালা সাহেব ঠাকরে এটা মানে অন্য জগতের, অন্য লেভেলের, মিল খুঁজে পাওয়ার নয়, হয়তো কোনো কিছু একটা সূত্র খানিক হলেও হয়তো মিলতে পারে, কোনো কিছু মনে হতে সেটা হতে পারে। বালা সাহেব ঠাকরে তুলনা হয় না। নানুর সিঙ্গি কিন্নাহার এলাকায় নাকি বিজেপির কিছু নিচুতলায় দুর্নীতি ও আর্থিক বোঝাপড়া নিয়ে একটা গোলমালের একটা খবর আসছে, এটা আপনার কাছে খবর আছে নাকি? বোলপুর সাংগঠনিক জেলা আমাদের, ওটা আপনার সাংগঠনিক জেলা খবর। আচ্ছা, আর আপনি কিছুক্ষণ আগে কাজল শেখকে নিয়ে বললেন যে বীরভূমের কাজল শেখকে ঘিরে বিজেপির নেতা বিনয় ঘোষ অভিযোগ করেছেন যে একটা আর্থিক বোঝাপড়ার ভিত্তিতে দলের একাংশ নাকি কাজল শেখকে মদত দিচ্ছে, এই বিষয়ে আপনার কিছু জানা আছে? দেখুন, বিনয় ঘোষ বোলপুর সাংগঠনিক জেলার লোক, ওনার মন্তব্য সম্বন্ধে আমি কিছু বলবো না, ওনার ওটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। উনি কী কারণে বলেছেন তার উত্তর উনি দিতে পারবেন। একদম। কিন্তু বিজেপি কাজল শেখের মতন চন্ডাল লোকেদের সঙ্গে বোঝাপড়া করবে বলে আমার মনে হয় না। তাই যদি করতো তাহলে কাজল শেখ এসে বসতো, এবং সেটাই যদি করতো। ওনার বিনয়দা যা করেছেন সেটা ওনার নিজস্ব মতামত, কোন দৃষ্টিকোণে বলেছে, উনি কীভাবে বলেছেন সেটা ওনার ব্যক্তিগত বিষয়। উনি আমার জেলার লোক নন, বোলপুর সাংগঠনিক জেলার লোক, ওনার বিষয়ে আমার কোনো মত প্রকাশের বিষয় নয়, ওনার ব্যক্তিগত মত, ওনার বিষয়ে ওনাকে জানতে হবে। কিন্তু যেটা কোশ্চেন, বিজেপি আর যাই হোক, বিজেপি দলের লোকরা এইরকম চোর জোচ্চোরদের সঙ্গে সমঝোতা করবে এটা আমার মনে হয় না। তাই যদি করতো তাহলে কাজল সাথে প্রতিদিন এসে বসতো, দিব্যি অফিস করতো, তাহলে অফিস করছে না মানে ভয় পাচ্ছে, বোঝাপড়া যদি হতে তাহলে আসতো। আমাদের মাননীয় বিধায়করা দিশা কমিটির মিটিংয়ে পরিষ্কার প্রেসের মাধ্যমে বলেছেন, এই সমস্ত লোক যেমন শতাব্দী রায়, আমাদের বাকি যারা বিধায়ক, চোর চন্ডাল বিধায়কগুলো আছে তৃণমূলের এখনো, তাদের সঙ্গে একসাথে বৈঠক করবেন, তার সঙ্গে একসঙ্গে বসছেন না। তারা যখন বসছেন না, তার মানে তখনই আমাদেরকে প্রশ্নের উত্তর হয়ে যাওয়া উচিত, প্রত্যেকটি কার্যকর্তার এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাওয়া উচিত যে বিজেপি তৃণমূলের সঙ্গে নেই, ছিল না, থাকবে না। হ্যাঁ, কিন্তু এর পাশাপাশি হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সভা সমিতিতে, মানে যেখানে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক করছেন, সেখানে তিনি বলছেন যে যারা আমাদের বিরোধী দলেরও বিধায়ক আছে সবাইকে নিয়ে বসতে হবে এবং সবাইকে নিয়ে সামগ্রিক উন্নয়ন করতে হবে। তাহলে এটা একটা হচ্ছে না, প্রধান মুখ্যমন্ত্রী একরকম বলছেন, এনারা এরকম বলছেন। মুখ্যমন্ত্রী কার? সরকারের। সরকার কার? বিজেপি। সরকার সবার। হ্যাঁ, সরকার শুধু একটা রাজনৈতিক দলের হয় না। ঠিক। নেতা যখন শুভেন্দু অধিকারী বসবেন, জনতার দরবারে যখন মাননীয় মুখ্যমন্ত্রী বসছেন, তখন উনি বিজেপির লোক। ঠিক। যখন গভর্নমেন্টে থাকছেন তখন গভর্নমেন্টের বিধায়কদের উনি মুখ্যমন্ত্রী, সারা পশ্চিমবাংলাবাসীর মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা ভান্ডার যোজনার ভান্ডার তৃণমূলের লোকরা পায়নি, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৃণমূলের লোকরা পাননি এতদিন, উজ্জ্বলা গ্যাস তৃণমূলের লোকরা পাননি, প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী, ঠিক, মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন বলতে পারেন না যে আমি শুধুমাত্র বিজেপি বিধায়ক সঙ্গে বসবো। এবং যে কালচারটা এতদিন হয়েছে ওটারই তো ওটা হবে না বলেই তো বিজেপি সরকার এসছে। এবং আমরা নওশাদ সিদ্দিকীর সামনে বসছি, আমাদের মাননীয় ধ্রুবদার সামনে সিটে নওশাদ সিদ্দিকী বসে রয়েছেন, আজকে দেখা গেল। আমরা একসঙ্গে বসছি। বিধানসভা যখন থাকবে তখন বিধায়কদের বিধানসভা,
এবং এটা ঠিক যে তৃণমূল আমলে যখন সরকার ছিল বিভিন্ন বিধায়ক অনুপ সাহা দুবরাজপুর তাকে ডাক দেওয়া হতো না, মিটিংয়ে ডাকা হতো না, এটা আমরা দেখেছি, এটা নর্মাল, এটা কালচার ছিল। উল্টে বরং সরকার চেঞ্জের পরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যেটা করলেন যে সরকারি যখন কোনো মিটিং হবে সেই এলাকায় যত বিধায়ক এমপি আছে সবাইকে ডাকা হবে, কারণ উন্নয়নটা সামগ্রিক। আপনি উত্তরটা দেন যে মুখ্যমন্ত্রী সঠিক কাজ করছেন না ভুল কাজ করছেন। না, এটা তো জরুরি, একদম জরুরি, সবার ক্ষেত্রেই তো জরুরি। তাই যদি হয় তাহলে বিজেপি আর তৃণমূল, তাহলে তৃণমূলকে সরকার থেকে তাড়ানো আর বিজেপিকে সরকার আনা কি দরকার ছিল? সেটাই, বিজেপিকে সরকার নিয়ে এসছেন মানুষ, সাধারণ মানুষ, এই কারণেই তো। বিজেপি বলছে পার্টি উইথ দ্য ডিফারেন্স, আর বিজেপির কর্মের মাধ্যমে যদি পার্টি উইথ দ্য ডিফারেন্স না হয় তাহলে আমাদের তো দরকার ছিল না। তাদের তৃণমূল তো চালাচ্ছিল, তৃণমূল তো ভালোই চালাচ্ছিল, চালাচ্ছিল, চুরি চমড়ার করে চলছিল। আজকে আমি একটা তথ্য শুনলাম, আমাদের যে ভেটেরিনারি ডিপার্টমেন্ট, বিএলডিও যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে 21 জনের ভ্যাকেন্ট, 21 জন। আমাদের অনেক পঞ্চায়েত অফিসে অনেকজন নেই, কর্মচারী নেই। ঠিক, কীভাবে সম্ভব? প্রাণীরা চিকিৎসা পাচ্ছে না। আজকে আপনি রাস্তায় দেখবেন কুকুরদের, দেখবেন কী ধরনের একটা রোগ, এরকম হচ্ছে। এটা হওয়ার কারণ কি? ওদেরকে ভ্যাকসিনেশন করার যে রাস্তার কুকুর, তাদেরকে ভ্যাকসিনেশন করা হতো আগে। এটা আগে কেন হতো না, এখন কেন হচ্ছে? ওই ব্যাপারগুলো পুরো উঠেই গেছে তখন থেকে। লোক কে করবে? গরুর হাসপাতালগুলো দেখবেন ডাক্তার নেই। আমার একটা ইয়ে আছে যে জেলা পরিষদের লাস্ট আমি 3 বছরের তথ্য দিচ্ছি, অন্তত 15 থেকে 20 জন রিটায়ারমেন্ট হয়েছে। নতুন রিক্রুটমেন্ট কি? রিটায়ারমেন্ট তো বললেন, রিক্রুটমেন্ট কি হয়নি? তাহলে এই সরকার একদম শেষ করে রেখেছে। মুখ্যমন্ত্রী সবার সঙ্গে বসছেন, কিন্তু আমি তো বিধায়ক, আমি তো একটা এলাকার বিধায়ক। আমরা বিধায়করা যারা, আমাদের যারা বিজেপির বিধায়ক আছেন তারা বসছেন না, তার কারণ কি? আমি তো ওর এলাকার বিধায়ক নয়। ঠিক, ও আর আমি এক। আমি কার সঙ্গে বসবো, তার সঙ্গে বসবো কি বসবো না, তার আচার আচরণ ব্যবহার, তার সমস্ত জিনিস দেখে আমাকে বসতে হবে। আমি একজন পার্টির সাধারণ সম্পাদক, দল আমাকে দায়িত্ব দিয়েছে, তাহলে সেই দায়িত্বটা পালন করার দায়িত্ব কার? আমার। আমি যদি কালকে এখন চায়ের ওই পৌরসভা যারা চুরি করেছে বা গ্রাম পঞ্চায়েতে যারা যে চুরি করেছে তাদের সঙ্গে যদি বসে বসে চা খায়, সমাজ মেনে নেবে না আমাকে, আমাকে সমাজ মেনে নেবে না। কিন্তু মুখ্যমন্ত্রী তো সবার মুখ্যমন্ত্রী, বিধায়ক সবার বিধায়ক নয়, কিন্তু বিধায়ক তার নিজস্ব এলাকার বিধায়ক, কিন্তু মুখ্যমন্ত্রী সারা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী। এবং সে বিরোধী বিধায়ক হোক, যাই হোক, এমপি হোক, সবারই বিরোধী বলে মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী, তার বিরোধী কি? তার তো বিরোধী দেওয়া কিছু নয়। মাননীয় স্পিকার একটা রাজনৈতিক দলের বিধায়ক, কিন্তু উনি বর্তমানে কি? বর্তমানে স্পিকার। তাহলে ওর বিরোধী দলের লোকরা যখন কথা বলতে চাইবেন তাদেরকে কথা বলতে দেবেন না উনি? সেটাই তো কাজ, মানে সবার আগে ঠিক। তাহলে তো তৃণমূলের মধ্যে শ্বাসরোধ করে দেওয়া হলো। তৃণমূলের তো বিজেপিদেরকে ওয়াক আউট করাতো, বলতে দিত না। মাননীয় মুখ্যমন্ত্রীকে, আজকের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, পূর্বে বিরোধী দলের নেতা, কতদিন ওনাকে ঢুকতেই দেয়, সাসপেনশন করে রেখে ঢুকতে দেয়নি। প্রায় লাস্ট বোধহয় 13 মাস সাসপেনশন ছিলেন। এটা তো হয়নি, এটা তো হচ্ছে না। তৃণমূলের লোকরা কথা বলতে পারছেন তো, যেটা বলা ওদের উচিত নয়। একদম, কোন তৃণমূলের লোকদের কথা বলাই উচিত নয়। আমি একটা উদাহরণ আপনাকে দিলাম, পয়েন্ট যে কোনো লেভেলে। আজকে বিদ্যালয়গুলো দেখুন কি অবস্থা আছে, একদম প্রান্তিক লোকরা যারা দিন আনে দিন খায়, ঠিকমতো খাবারটাও ঠিকঠাক হয় না, তাদেরকেও পাবলিক, তাদের ছেলেদেরকে চিন্তা করে পাবলিক স্কুলে ভর্তি করতে হচ্ছে। কেন ভাই? তার কারণ কি? তার কারণ এই সরকার একটা সমাজ আর টোটাল সিস্টেমটাকে শেষ করেছে, ব্রেক করে দিয়েছে পুরো। আর এটা হয় না, যার যদি রিক্রুটমেন্ট না হয় তাহলে পশুরা চিকিৎসা পাবে কোথায়? পশু মারা যাচ্ছে। আমি বললাম তো, আপনি বেরিয়ে দেখুন কুকুরদের অবস্থা, যেটা আমি চোখের সামনে দেখলাম, তারা কষ্ট পাচ্ছে তো। তাহলে এদের কি শাস্তি পাওয়া উচিত? আর পথের কুকুর পর্যন্ত এই পূর্বের সরকারের দ্বারাই সুরক্ষিত ছিল না। ঠিক, এখনো পর্যন্ত চক্রান্ত করা হচ্ছে। এটা আমার তো মনে হচ্ছে ওদের তৃণমূলের চক্রান্ত কিনা সন্দেহ আছে, যে না তোরা কেউ যাবি না, তাদের কাজ করতে পারবো না, ইয়ে হবে, কি বলে, আমাদের সরকারের বন্ধ হবে, সরকারকে প্রশ্ন করবে মানুষ। হ্যাঁ, এটা করছে কিনা আমার সন্দেহ হচ্ছে। এটা আমার তো মনে হচ্ছে এরকমই কিছু করছে। বলুক না কোন প্রধান আছে, আমাকে বলুক কালকে কাজল শেখকে আমি নিয়ে এসে ইয়েতে ভরে দেবো, কি বলে, জেলা পরিষদে ভরে দেবো, কেউ মারবে না। আমি এবং আপনারা থেকে নিরাপত্তা দেবে। হ্যাঁ, আমরা নিরাপত্তা দেবো। বলুক কিছু করার পরেও। হ্যাঁ, কাজল শেখ বলুক যে না আমি পারছি না, আমি ক্ষমা প্রার্থী, এরকম করে জনগণের সামনে বলুক। হজ হাউস বানিয়েছে,
একটা সরকারি জায়গায় হয়? আমি যদি মনে করি ওই সরকারি জায়গায় রাম মন্দির করবো, হবে না, আমার উচিত নয় তো। আমি নিজে আমার পঞ্চায়েতে পতাকা লাগিয়েছিল, আপনি পঞ্চায়েতের স্টাফদের জিজ্ঞেস করবেন, আমি নিজে গিয়ে সেই পতাকা খোলা করেছি, নিজে খুলেছি, যে সরকারের মতো চলবে, সরকারের দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া, আমার দায়িত্ব যাই হোক, যে সমস্যায় আসুক, সামনে মাথাতে গুলি লাগুক, বন্ধু লাগুক, যাই লাগুক, আমি গুলি খাওয়ার পরে পার্টি করেছি তো, ফেরার হয়ে যাওয়ার পর পার্টি করেছি তো। মানে ফিল্ড থেকে তো পালিয়ে যান না। আমি তো এখনো পর্যন্ত, আমি এমন একটা দিন গেছে আমাকে কথা বলতো না, 2021 সালের পরে আমাকে কথা বলতো না কেউ। আমি 4 তারিখের আগে 3 তারিখের রাত 1:30টার সময় মোটরসাইকেল নিয়ে একাই বাড়ি গেছি। এখনও আপনার এখানে আমি একাই মোটরসাইকেল নিয়ে এলাম, এবং আমি একাই মোটরসাইকেল এখনও চালাই ওই রাগে, যে তখন আমাকে কেউ কথা বলতো না, তাও পার্টি করেছি তো। এটাই বিজেপি, এই সাহসটা জরুরি। হ্যাঁ, তাও তোমার সাহস নেই তো, তুমি জেলার সভাধিপতি হওয়ার কি ছিল? কদিন তো সেরাই 4-5টা হুইসেল নিয়ে একদম সামনে একটা রো, সেরাই রক্ত, ভাইজানের ভক্ত, অমুক তমুক নানা রকম লেকচার পাতি শুনলাম, নিয়ে ভোটের রেজাল্ট পেরিয়ে গেল আর নেই। এরা চক্রান্ত করে মানুষ যাতে পরিষেবা না পায় তার চেষ্টা করছে এই কাজল শেখরা। মানে এখনো চেষ্টা চালিয়ে, হ্যাঁ, যে মানুষের যেন বদনাম হয়। মানে সরকারে এলো কিন্তু কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটা যেন বলতে থাকে, কিন্তু সরকারও বদ্ধপরিকর। আর এই দপ্তরের মন্ত্রী নাম হলো মাননীয় শ্রী দিলীপ ঘোষ। আমি খুব কাছ থেকে দেখেছি, ওনার সঙ্গে আমি 5 বছর সংসার করেছি। আজকে পরিষ্কার বলেছেন, কোমরে দড়ি কিন্তু যদি রিজাইন না দেয় কাজল শেখ, বা যদি না আসে, তো কোমরে দড়ি কিন্তু, আমি বলবো কাজলবাবুকে রিজাইন দিয়ে দেওয়া উচিত। যা চুরি করেছেন, লোকে তো ধরুন গালাগালি দেবে, গালাগালি দিলে নিজের পরিবারের লোকরা কষ্ট হবে, তাদেরও তো সন্তান আছে, সন্তানদের খারাপ লাগবে, রাস্তায় যখন চলবে তোর বাবা চোর বলবে। এটা দৃষ্টিকটু বিষয়। আমি যদি আমার ছেলেকে যদি আমাকে যদি এরকম দিন আসে, আর আমার ছেলে যদি শুনে আমার বাবা চোর, তাহলে আমার থেকে ছেলের কষ্ট বেশি মানে অনেক ভেতরে কষ্ট হয়। তাহলে ও চোর শোনার থেকে উনি রিজাইন দিয়ে দেন, প্রশাসক চালাবে, সরকার প্রশাসন আছে চালাবে, অসুবিধা কিছু না। আমাদের মাননীয় মন্ত্রী বলে দিয়েছেন তো। এবং আপনারা তো সার্ভিসটা দিতেই হবে, কারণ হ্যাঁ, আমরা কিন্তু সার্ভিস দেওয়ার জন্য বদ্ধপরিকর। উন্নয়নটা তো হয় রিজাইন দেখ, না হয় বসুক, বিধায়ক তো যাক না, কলকাতাতে আনন্দ করুক, অসুবিধা কী আছে? বিধায়ক ছাড়তে বলছি না তো, কলকাতাতে আনন্দ করুক, আরামসে 5 স্টার হোটেলে থাকুক, প্রচুর পয়সা। একজন তো উনি জেতার পরে একবার মাত্র ওনার হাসন বিধানসভায় যেতে পেরেছেন, তারপর থেকে যাচ্ছেন না, সাহসও করছেন না। ওনারা যাবার জন্য বিধায়ক হননি তো। অশোক চ্যাটার্জি কদিন দেখেছিলেন? অশোক চ্যাটার্জি সিউড়ি এমএলএ ছিল, কদিন দেখেছিলেন? ঠিক দেখেছিলেন কি? আমি তো দেখিনি। ওই নির্বাচনে জিতেছিল তখন একবার দেখেছিলাম, এখানে এসেছিল জেতার সময়, তারপরে আর আমি সেরকমভাবে কিছু দেখিনি। হাসনে তো 5 বছর ছিল অশোক চ্যাটার্জি, মানুষ দেখেনি। কাজল থেকে হাসনে মানুষ অভ্যস্ত, যে না দেখা, না হাসনে মানুষ অভ্যস্ত বলেই হাসনে মানুষ এরকম লোককে বারবার জেতায়। হাসনে মানুষ উচিত ছিল এদেরকে পরিত্যাগ করা। এবং এবারেই এটা সুবর্ণ একটা সুযোগ ছিল, আবার সুযোগ মিস করলো। বিজেপি তো, বিজেপি সবাইকে, আমাদের পরিবার, আমার পরিবার বিজেপি পরিবারের সকল সন্তানদেরকে আমরা স্বচক্ষে দেখি, সমান চোখে। আমরাও হাসনকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা চিন্তাভাবনা করছি। হাসনেও কাজ হবে, কাজল চাইলেও আটকাতে পারবে না, কাজ কিনতে হবে। হ্যাঁ, যাই হোক, আমার সঙ্গে ছিলেন শ্যামসুন্দর গড়াই, এবং তিনি তার সমস্ত বিষয়, অর্থাৎ আগামী দিনে কি পরিকল্পনা, জেলা নিয়ে তার ভাবনা, এবং বিশেষ করে উন্নয়নটা জরুরি, এবং গ্রাউন্ড লেভেলে তার কিন্তু উন্নয়নের যে সুফলটা তিনি পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেক মুহূর্তে তিনি জানালেন। সংগঠন, তার ব্যক্তিগত বিষয় এবং রাজনৈতিক বিষয় এবং জেলার এই মুহূর্তে সমীকরণ, সমস্ত বিষয়টা তিনি খোলামেলা তুলে ধরলেন, এবং অনেকক্ষণ সময় কাটালাম আমরা দুজনে, এবং পুরো একটা ভাবনা তিনি আমাদের সামনে তুলে ধরলেন। আগামী দিনে নিশ্চয়ই আবার সময় পেলে শ্যামসুন্দরদাকে আমাদের স্টুডিওতে আবারও অনুরোধ করব, এবং অনেক কিছু আলোচনা করাই যেতে পারে, কারণ এরপরে আরও সময় যত যাবে অনেক বিষয়ই আরও আস্তে আস্তে আসবে। দাদা, অনেক ধন্যবাদ অনেকক্ষণ সময় কাটানোর জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, এবং বীরভূমবাসীকে, পশ্চিমবঙ্গবাসীকে অনেক ধন্যবাদ। একটা এত সুন্দর পরিবেশ নিয়ে এসছেন, এত সুন্দর সরকার নিয়ে এসছেন, সকলে ভালো থাকবেন। নমস্কার।